রুহির মনে হলো ওর কানে কেউ বিষ ঢেলে দিয়েছে। এই ডাক্তারের আবার গার্লফ্রেন্ডও আছে? থাকবেই তো, এত সুন্দর স্ট্যাবলিশড একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে, এটা তো স্বাভাবিক। এবং সে রুহির চেয়েও সুন্দরী তো হবেই। ওর চোখে পানি এসে পড়ল। বিভোর হেসে বলল, কার কথা বলছিস? মনে নাই? ভুলে গেলি? মনে আসছে না তো? তোর না একটা বিদেশি গার্লফ্রেন্ড ছিল তো, কি যেন নাম? জান্নাহ। বিয়ে কবে করবি তোরা? আর ও কি ডাক্তার? লুকিং গ্লাসে বিভোর এক নজর রুহিকে দেখে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ কথাটা শুনেও রুহির ভাবনার পরিবর্তন হলো না। নিজের বিয়ে করা বউকে ভুলে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যেতে বিভোরের বিবেক নাড়া দিল না। অবশ্য ও তো বিয়েই মানে না। বিভোর এক মনে গাড়ি ড্রাইভ করছে। ওর মনে হাজারো প্রশ্ন। সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে গাড়ি থামালো ইভাদের বাড়ির গেটে। ইভাকে নিয়ে রুহি নামলো গাড়ি থেকে। অন্যান্য মহিলারা এসে ইভাকে নিয়ে গেল। পার্সটা গাড়ির ভেতর ফেলে আসায় রুহি ওটা নিতে গেল। বেরোবার সময় আঁচল আটকে গেল গাড়ির লকে। স্টপ, টেনো না, আমি ছাড়িয়ে দিচ্ছি। গা জ্বলে গেল রুহির। ডাক্তারের আধিক্যতা সহ্য করার মতো নয়। ওর মুখও দেখতে চাইছে না রুহি। রুহির আঁচলে হাত দিতে গেলে ও সরে গেল। বিভোর ভ্রুকুঁচকে বলল, প্রবলেম কি তোমার? ঠিকঠাক দাঁড়াতে পারো না? পারি না। আপনি আমার পোশাকে হাত দেবেন না। মানে কি? পরপুরুষ হয়ে কেন আমার পোশাকে হাত দেবেন? যান না এখান থেকে। ধাক্কা খেল বিভোর। রুহি নিজে ছাড়ানোর চেষ্টা করল। সুতো আটকে গিয়ে ফেসে গেল পুরো নকশাটা। রাগের চোটে একটানে শাড়ি ছাড়িয়ে ফেলল রুহি। কিছুটা ছিঁড়েও গিয়েছে। বিভোর বলল, আমি ছাড়িয়ে দিলে সমস্যাটা কি হতো? বলতে বাধ্য নই। অবভিয়াসলি বাধ্য। কেন বাধ্য? কিসের বাধ্য? আমি আপনার কে? কিছু হই? কিচ্ছু না। তাহলে কেন আমি বাধ্য? বিভোর রেগে গেল। মুখে মুখে তর্ক সেদিনের পুচকির। কড়া গলায় বলল, আমার বিয়ে করা বউ হও। রুহি তার ছেলের হাসি হেসে বলল, আমি আপনার বউ? কখন আর কিভাবে বিয়ে হলো আমাদের? ভুলে গেলে? কিছু জানো না এমন ভাব কেন করছো? কিচ্ছু জানি না। আমার জীবনে আপনার কোনো জায়গা নেই। আপনি না আমাকে ছেড়ে দিবেন? তাহলে দিন, আর শান্তিতে থাকুন। অযথা এই বোঝা মেয়েটাকে সাহায্য করতে যাবেন কেন আপনি? রুহি এই কথা বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। বিভোরও রেগে আছে। মেয়েটাকে সাহায্য করতে যাওয়াটাই ওর ভুল হয়েছে। বাড়ির ভেতর ঢুকতে যাবে তখনই মোবাইল বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে সেলফোন বের করে দেখল হসপিটাল থেকে ফোন এসেছে। হ্যালো মিতু। জি স্যার, ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে। বিভোর বিরক্ত হয়ে বলল, আজ আমি ছুটি নিয়েছি। আপনি ছাড়া আর কেউ নেই স্যার। পেশেন্টের কন্ডিশন কেমন আছে? বুঝতে পারছি না স্যার। আপনি এলে বোধহয় ভালো হয়। আচ্ছা, সব রেডি করো, আমি বেরোচ্ছি। স্যার একটা কথা বলে ফেলো। পেশেন্টের সামর্থ্য নেই এত খরচ করার। ওরা বলেছে যদি কমের মধ্যে কিছু করা যায়। ঠিক আছে, আমি বলে দেব। মোটামুটি একটা অংশ তো দিতেই হবে। জি স্যার, বলে দিচ্ছি ওদের। শোনো, আমার চার্জটা কেটে দাও। ওটা দিতে হবে না, আমি আসছি। ওকে স্যার। ফোন রেখে বিভোর গাড়ির গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেশে আসার পরের দিনই কাজে যোগদান করতে হয়েছে ওর। এই এক মাসে কোথাও যাওয়া হয়নি। যাও বিয়ে খেতে এসেছে, এখানেও ফুরসত নেই। অন্য সব ডাক্তাররা কি করে বিভোর ভেবে পায় না। যদি লোকের কাছ থেকে টাকাই খাবি তাহলে ডাক্তার হয়েছিস কেন? কাউকে কিছু না জানিয়ে দারোয়ানকে বলে হসপিটালে চলে গেল বিভোর। এদিকে ইভার বর এসে পড়েছে। সবাই হাসি খুশিতে মগ্ন। রুহি মেহমানদের আপ্যায়ন করছে। বিয়ে হবে বিকেল 5টায়। আরও ঘণ্টাখানিক বাকি। ইভার বর রাতুল। ছেলেটা দেখতে শুনতে ভালোই। ইভার সঙ্গে সেলফি নিচ্ছে। দুজনের চেহারায় সুখী সুখী ভাব। রুহি সেদিকে তাকিয়ে ভাবল, ওর বিয়ের দিন ও জানতেই পারেনি যে আজ ওর বিয়ে। অচেনা একটা ছেলের সাথে কিছু লোক রুহির বিয়ে দিয়ে দেয়। বিয়ে জিনিসটা তখন ভালো করে বুঝতই না রুহি। একদিনের পরিচয়ে বিভোরকে ওর খুব ভালো লেগে গেল। আর বিভোর, সে রুহিকে ফেলে সেই যে গেল আজ 3 বছর পর তাদের দেখা। না হলো বিয়ের ছবি, না হলো সংসার, না পেল বিভোরকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো শুধু। নাদিরা ইসলাম, নাসিমা চৌধুরী সবার সঙ্গে কথাবার্তা বলছে। রাতুলদের বাড়ি থেকে যারা এসেছে তারা খুবই ভালো মানুষ। অনেকক্ষণ যাবৎ রুহি লক্ষ্য করছে রাতুলের বন্ধু ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওর অস্বস্তি হতে লাগলো। রুহির সাথে চোখাচোখি হতেই ছেলেটা হাসলো। বিরক্ত হয়ে রুহি অন্যদিকে চলে গেল। এদিকটায় বেশি মানুষ নেই। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। নেটের পর্দার ওপর অর্কিড দিয়ে দারুণ কম্বিনেশন। লাইটিং করা হয়েছে বাড়ির সদর দরজা থেকে শুরু করে পেছনের বাগান পর্যন্ত। সবকিছু ইভা নিজের পছন্দে করেছে। রুহি শাড়ি আগলিয়ে ছাদে উঠে এলো। ঘরে দম বন্ধকর পরিস্থিতি। এখানে নির্মল বাতাস, মৃদু ঠান্ডা হাওয়া। দোলনায় বসে রুহির চোখ গেল দড়ির ওপর। একই বিভোর ওর কাপড় চোপড় এভাবে রেখে গিয়েছে। পাগল নাকি লোকটা? ভেজা একগাদা কাপড় না নিংড়ে কি পচাতে চায়? আজব। কোনো খেয়াল নেই এই ডাক্তারের। কিন্তু গেল কোথায় বিভোর? অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না তো। আবার ভাবল যেখানে যাক, রুহির কি, আই ডোন্ট কেয়ার। অনিচ্ছাবশত বিভোরের কাপড়গুলো নেড়ে দিল রুহি। এক্সকিউজ মি। রুহি তাকিয়ে দেখল ওই রাতুলের বন্ধুটা। জি বলুন। আসলে পরিচিত হতে এলাম আপনার সাথে। রুহি মনে মনে একগাদা গালি দিয়ে হাসি মুখে বলল, ও, আপনার নামটা জানতে পারি কি? রুহি। আমি নীরব। আপনি ইভার কি হন? বোন।
আমি রাতুলের বন্ধু, চিনবেন নিশ্চয়? হ্যাঁ চিনেছি। নীরব বলল, আপনি বোধহয় আমার সাথে কথা বলতে চাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন কি? ভদ্রতার খাতিরে রুহি বলল, না না, আসলে অনেক গরম লাগছে তো, তাই এমন মনে হচ্ছে। নীরব একটা ব্যস্ত ভঙ্গি করে বলল, এদিকে আসুন, বাতাস আছে। না চাইতেও রুহি সেদিকে গেল। বাগানে একটা কদম গাছ আছে, সেটা বেড়ে ওঠে ছাদের একপাশে ছড়িয়ে গিয়েছে, তাই এদিকটায় সবসময় বাতাস থাকে। সেখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। বর্ষাকালে গাছটাতে অনেক কদম ধরে। তখন ইভা, রুহি, নাদিরা ইসলাম মিলে এখানে বসে চা খায় আর কদম ফুলের সুঘ্রাণ নেয়। পূর্ণিমার মায়াবী আলোয় করে কদম বিলাস। বিভোর হসপিটাল থেকে ফিরেছে। ওটি শেষ করতে ঘন্টা দেড়েক লেগেছে। ক্লান্ত ভঙ্গিতে এক পল্টন মেহমান থেকে মাকে খুঁজে নিয়ে বলল, একটু স্পেস কোথায় পাবো? ওটি করে এসেছি, ভাল লাগছে না। নাসিমা চৌধুরী অবাক হয়ে বলল, কখন গেলি? ছুটি নিসনি? বোনটার বিয়ে, তাও তুই ওকে টাইম দিসনি? এমন কেন তুই বিভোর? রিল্যাক্স আম্মু, সব প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না। গেলাম 1.5 ঘন্টা আগে। বোনকে গাড়িতে টাইম দিয়েছি পার্লার থেকে আসার সময়। আর আমি এমনই বাউন্ডুলে। খুব শীঘ্রই তোকে বিয়ে দিয়ে বাউন্ডুলে গিরি ছোটাবো। ডাক্তার হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে সবার? বিভোরের বাবা বাবর চৌধুরী, উনি ছেলের ডাক্তারি পেশায় ভীষণ বিরক্ত। ছেলের এরকম উদাসীনতা ওনার একদম পছন্দ নয়। ইতিমধ্যে প্রায় 17টি মেয়ে দেখে এসেছেন, কোনোটি পুত্রের জন্য পছন্দ হয়নি, তাই আরও রাগ ছেলের ওপর। বিভোরকে বিয়ে দেওয়ার ভূত চেপেছে ওনার মাথায়। এদিকে ছেলে এখনই বিয়ে করতে চাচ্ছে না। বাপে ছেলেতে এক প্রকার যুদ্ধ। যাই হোক, বিভোর বাবার মুখ ছামটা খেয়ে মাকে বলল, আমাকে পানি দাও তো, এই বুড়ো আমাকে শান্তি দিবে না। চাপকিয়ে তোমার পিঠে ছাল তুলব, ভেড়ার খাদ্য বানাবো। গাধাও তোমার চেয়ে ভালো, এত বড় দামড়া হয়েছে এখনো বিয়ে করছে না। বলি আমরা নাতি নাতনির মুখ দেখব কখন? বিভোর বাবার কথা শুনে মুখ কালো করে ফেলল। ঘর ভরা মেহমান, কেউ যদি শুনে নেয় তাহলে ওর মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। নাসিমা ছেলের জন্য পানি আর সাথে কিছু মিষ্টি নিয়ে আসলেন। হেলথের জন্য ভালো নয় বলে বিভোর মিষ্টি পছন্দ করে না, কিন্তু মায়ের জোরাজুরিতে খেতে বাধ্য হলো। ইভা আর রাতুলের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল বিভোর। বিয়ের বাকি 8 ঘন্টা, কাজে এখনো এসে পৌঁছায়নি। মানুষের হট্টগোলে বেহাল অবস্থা বিভোরের। মাথা দপদপ করছে বিধায় খালি জায়গা খুঁজতে লাগলো। ঘুমাতে পারলে বেশ হতো। কোথাও কোনো রুম খালি না পেয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদে মানুষজন নেই। দক্ষিণ দিকের কদম গাছটা উত্তাল হাওয়া দিচ্ছে বিধায় বিভোর সেদিকে পা বাড়ালো। দেখলো রুহি এবং একটা ছেলে হেসে হেসে কথা বলছে। দুজনের কি এত কথা যে এভাবে হাসছে? বিভোর বুঝতে পারল না। আর এই ছেলেকে? ছেলেটির চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে ও রুহির হাসিতে মুগ্ধ। বিভোর নোটিস করলো এটা, আর তখনই কেমন রাগ লাগলো। আর মেয়েটাও কেমন হাসছে দেখো। মাথা ধরে গেল বিভোরের। অন্য কোনো ছেলে কেন এই মেয়েটার প্রতি এত মুগ্ধতা প্রকাশ করে? কই, বিভোর তো পারে না। ভালোবাসা নেই বলে কি? আচ্ছা, ভালোবাসা কিভাবে তৈরি হয়? তাহলে বিভোর একটা চান্স নিয়ে দেখত। হঠাৎ করে মাথায় এই ভাবনা আসায় বিভোর হতবিহ্বল হয়ে গেল। এটা কি হচ্ছে ওর সাথে? মনে হচ্ছে রুহির হাসি দেখার অধিকার একমাত্র ওর থাকা উচিত, আর কারণ নয়। 3 বছর আগের ছোট্ট বউয়ের প্রতি হঠাৎ ভীষণ দুর্বলতা অনুভব করল বিভোর। বিভোরকে সবার আগে দেখতে পেল নীরব। চেয়ার ছেড়ে উঠে এসে হাত বাড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, আপনি বিভোর, রাইট? খুশি হবার ভান করে বলল, জি, কিন্তু আপনি? আমি রাতুলের বন্ধু। ও, আমাকে চিনলেন কি করে? ছবিতে দেখেছি, ইভা আপনার অনেক গল্প শেয়ার করেছে, তাই চিনতে অসুবিধা হয়নি। ও, আপনি ওকে চেনেন? বিভোর রুহির দিকে ইশারা করল। নীরব বলল, না, পরিচিত হলাম এক্ষুনি, ইভার বোন। বিভোর মনে মনে ভাবে 2 মিনিটের দেখায় কেউ কারোর সাথে কিভাবে হাসাহাসি করতে পারে, যেন কতদিনের পরিচয়। রুহিও তাদেরকে দেখছে। বিভোরকে দেখে চোখ নামিয়ে নিল। অতি দ্রুত ছাদ থেকে নেমে এলো। আসার সময় শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নিয়েছিল। সে সময় নীরব এসে রুহিকে ধরল। সাহায্যের বদলতে ধন্যবাদ জানিয়ে রুহি চলে গেল। নীরবও বিভোরের ছাদে একা আর ভালো লাগছে না, তাই নিচে নেমে এলো। কাজী এলো 5:30টায়। দেখতে দেখতে ইভার বিয়েও শেষ হয়ে গেল। মেয়েটা খুব খুশি। বিদায়ের সময় কেঁদে দিল একদম। রুহি হেসে বলল, কাঁদছো কেন? তোমার শ্বশুরবাড়ি এখান থেকে 5 মিনিটের পথ। কাঁদবো না? তোদের ছেড়ে থাকতে হবে? না, কাঁদবে না, আমরা তো আছি। তোমাকে দেখে আসবো প্রতিদিন। আম্মুর খেয়াল রাখিস বোন। অবশ্যই, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নিজের খেয়াল রাখিস। তুমিও। নাদিরা ইসলাম কাঁদছেন, বিভোরের মা, ইভা, এমনকি রুহিও কাঁদছে। কান্নাকাটির শব্দে বিরক্ত হয়ে গেল বিভোর। এখানে কান্নার কি আছে? মেয়েদের সব কিছুতে কান্না জিনিসটা না থাকলে যেন 16 গলা পূর্ণ হয় না। এত এত মানুষের ভিড়ে একদম চ্যাপটা হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। ইভাকে বিদায় করে মেহমানরাও একে একে চলে গেল। কাল বাদে পরশু রিসেপশন। নাদিরা ইসলাম পই পই করে সবাইকে আসতে বলে দিলেন। নাসিমা চৌধুরী বোনের বাসায় কদিন কাটাবেন। মেয়েকে বিয়ে দিয়ে একেবারে একা হয়ে গেছেন নাদিরা। রুহি ছাড়া আর কেউ রইল না। অবশ্য রুহির বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবে সেটাও একটা চিন্তার বিষয়।
বিভোর এতক্ষণে একটা ফাঁকা রুম পেল। ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে বসে রইল মাথা চেপে। উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো গায়ে, চোখ দুটো জ্বালা করছে। এর কারণ ওই নীরব ছেলেটা যাবার সময় রুহির সাথে কী সব মিষ্টি মিষ্টি কথা বলছিল, আবার ওর সেলফোনের নাম্বারও নিয়েছে। ওরা দুজন কি প্রেম করবে ভাবতেই রাগে ফেটে পড়ল ওর শরীর। দরজায় টোকা পড়েছে। বিরক্ত হয়ে দরজা খুলল বিভোর। রুহি হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার জন্য খাবার নিয়ে এলাম। আমি তো খাবার চাইনি, আপনার আম্মু পাঠিয়েছে। গম্ভীর মুখে প্রশ্ন করল, তুমি নিয়ে এলে কেন? আপনার আম্মুর কথা ফেলতে পারিনি। ছেলে না খেয়ে আছে তাই পাঠিয়েছে। আমি খাবো না, সেটা আপনার ব্যাপার। পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, দিয়ে গেলাম। তুমি খুব বড় হয়ে গেছো তাই না? সবসময় তো আর ছোট থাকা যায় না। সময় পরিস্থিতি বড় বানিয়ে দিতে বাধ্য করেছে। বিভোর চুপ করে রইল। মেয়েটা চটাং চটাং কথা বলা শিখেছে। রুহি ট্রেটা টেবিলে রেখে পুরো ঘরটা ঝেড়ে মুছে দিল, জানলা খুলে দিল। ফরফর করে উত্তরে হাওয়ারা ঢুকে পড়ল ঘরে। বিভোর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। রুহি, বলুন, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? জানি না, বলেই রুহি বেরিয়ে এলো ঘর থেকে। বিয়েবাড়িতে অনেক কাজ, সবকিছু শেষ করলো নাদিরা ইসলাম, নাসিমা চৌধুরী আর রুহি। বাড়তি খাবারগুলো আত্মীয়দের বাসায় পাঠানোর ব্যবস্থা করা হলো। কাজ করতে করতে প্রায় 10টা বেজে গেল। রুহি গোসল করে বারান্দায় গিয়ে বসল। শরীরটা বড্ড ক্লান্ত, রাতে খাবার খেতে ইচ্ছে করেনি। এদিকে পুরো সন্ধ্যাটা বিভোর ঘুমিয়ে কাটিয়েছে ফ্রেশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এলেই দেখতে পায় বিপরীত দিকের বারান্দায় রুহি বসে আছে। বারবার চোখ মুছছে। কাঁদছে নাকি রুহি? কেন? কান্নার মতো কি হলো? বিভোর কি হলো জানে না। হঠাৎ করেই রুহিকে জোরে ডাক দিল। হকচকে উঠল রুহি। হে রক্তজবা, তুমি কি কাঁদছ? বিভোরের গলা শুনেই পায়ের রক্ত মাথায় চড়ল রুহির। শান্তিতে বসে কাঁদতেও দেবে না। ঘরে ঢুকে শব্দ করে বারান্দার দরজা লাগিয়ে দিল। বিভোর ব্যাকুল বনে গেল। প্রথম দেখায় বিভোরকে যেমন মনে হয়েছিল লোকটা আসলে তেমন নয়। অদ্ভুত। মেয়েদের মন বোঝার ক্ষমতা কম। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নিজের জীবন নিয়ে সিরিয়াস নয়। সংক্ষেপে এটাই বিভোর। এর বেশি কিছু ভাবতে পারছে না রুহি। কিন্তু তাই বলে তো বিয়েটা ছেলে খেলা নয়। রুহি যখন মানতে পেরেছে তখন ওর মানতে সমস্যা কোথায়? একবার তো রুহির ইচ্ছের কথাটা জানতে চাইল না, নিজের দিকটাই দেখল। তাহলে রুহি কেন কাঁদবে পাষাণ লোকটার জন্য? ফোন অন করতে দেখল মেসেঞ্জারে কেউ নক করেছে। অপরিচিত আইডি। রুহি ভালো করে খেয়াল করতেই বুঝতে পারল এটা ওই রাতুলের বন্ধু নীরব। রুহি রিপ্লাই করতে সেকেন্ডের মাঝে নীরবের মেসেজ আসলো। হ্যালো রুহি। জি ভাইয়া। কি করো? কিছু না, আপনি? এই তো তোমার সাথে চ্যাট করছে। ও, আপনি আমার আইডি পেলেন কোথায়? রাতুলের কাছ থেকে জেনে নিয়েছে। রুহি কিছু লিখল না। মানেটা কি? যে সে এসে ওর আইডি চাইবে আর কেউ কিছু জিজ্ঞাসা না করে দিয়ে দেবে? মানে কমন সেন্সের অভাব আছে নাকি? এই নীরবটাকে যে কিভাবে সহ্য করছে তা শুধু রুহি জানে। দেখতে অভদ্র নয়, কিন্তু হাবভাবে বোঝা যায় রুহির প্রতি ইন্টারেস্টেড। কিছু বলতেও পারে না রুহি। ইভা আর রাতুলে দুজনেরই খুব ক্লোজ। নীরব খারাপ ব্যবহার করতে চেয়েও পারছে না। এমন সময় নীরব লিখল, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্যাস, পায়ের রক্ত মাথায় উঠে গেল রুহির। সাথে সাথে ফোন বন্ধ করে রেখে দিল। এই বিভোরটাকে দেখার পর থেকেই রুহি কেমন খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। তার উপর আবার এই নীরব উল্লুক যুক্ত হয়েছে। ওদিকে ইশতিয়াকের কি হলো কে জানে। সামনে পেলে এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এক রাশ বিরক্তি নিয়ে ঘুমিয়ে পড়ল রুহি। সকালবেলা ডাইনিং টেবিলে ওই ডাক্তার শয়তানটার মুখোমুখি পড়তে হলো রুহির। কি সুন্দর আয়েশ করে কফি খাচ্ছে দেখো। মগের ভেতরে চুবিয়ে মারতে ইচ্ছে হচ্ছে। নাদিরা ইসলাম রুহিকে খাবারের প্রতি উদাসীন দেখে বললেন, তুই খাচ্ছিস না কেন? খাই। নাদিরা ইসলাম ধমক দিয়ে বললেন, দিন দিন কি হাল করেছিস চেহারার। খাচ্ছি তো। এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস? খাবারের প্রতি মনোযোগ নেই তোর? তা না, আসলে পেট ভরে গিয়েছে। নাদিরা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো ভঙ্গি করে বলল, কি বলছিস রুহি? 2 চামচ খেয়ে তোর পেট ভরেছে? আমাকে বোকা ভাবিস তুই? এক্ষুনি খা। পুরো সবজিটা শেষ না করলে তোর কি হাল করি দেখিস। নাসিমা চৌধুরীও খাওয়ার জন্য রুহিকে জোরাজোরি করল। বাধ্য হয়ে খাচ্ছে রুহি, মুখে অসহায় ভঙ্গি। দৃষ্টি এড়ালো না বিভোরের। বাবর খান পরোটা ছেড়ে মুখে দিতে দিতে রুহিকে বললেন, জানো মা, খাবার হলো দুনিয়ার সবকিছু। খেলে লাভ, না খেলে লস। যত পারো খেয়ে মোটা তাজা হও। যা সামনে পাবে গপগপিয়ে খাবে। বিভোর বাবার এসব কথায় প্রচণ্ড বিরক্ত হয়। বলল, খাবার পরিমিত খেতে হয়, বুঝলে আব্বু? অবশ্য তোমাকে বলে কি লাভ? দিনে 1 হাঁড়ি মিষ্টি আর কষা মাংস ছাড়া তোমার পেট তো চলেই না। খোটা খেয়ে বাবর চৌধুরী রেগে গেলেন। বললেন, তোর সংসারে আমি হয়েছে নাকি তুই আমার সংসারে? বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না, আবার ডাক্তারগিরি ফলাতে আসছিস। বেয়াদব, এক থাপ্পড়ে তো দাঁত ফেলে গরুর খাদ্য বানাবো, অসভ্য। বিভোর রুহির দিকে তাকিয়ে দেখলো মিটমিট করে হাসছে। মান সম্মানে 14টা বাজাতে এক্সপার্ট বাবর চৌধুরী জোর গলায় বলল, পরিশেষে এই ডাক্তারের কাছে তো আসতে হয়। পেট ব্যথা, হাই প্রেশার সব নিয়েই তো আসো। জানি জানি, গরুর ডাক্তারও তো তোর থেকে ভালো চিকিৎসা করাতে পারে। ইডিয়ট, তোর মতো মরিচিকা আমার পুত্র আমি ভাবতেও পারি না। কই বউ বাচ্চা নিয়ে সংসার করবি, আমরা নাতিপুতিরার সাথে খেলবো তা না, গরুগিরি ফলাতে আসে।
মুখ চোখ লাল হয়ে গেল বিভোরের। নাদিরা নাসিমা অট্টহাসিতে ফেটে পড়ছেন। রুহিও মুখ টিপে হাসছে। রাগ করে হাত ধুয়ে উঠে পড়ল বিভোর। পেটে ক্ষুধা নিয়েই হসপিটালে রওনা হলো। নাসিমা চৌধুরী অনেক করে বোঝালেন, ডাকলেন, তাও খেল না। সবার মুখ কালো হয়ে গেল। বাবর চৌধুরী বললেন, যেতে দাও, খাবার না খেয়ে থাকতে পারে নাকি, ঠিকই আসবে। দুপুরবেলা বিভোর এলো না। নাসিমা ফোন করে আসতে বললেন, কিন্তু ও সাফ জানিয়ে দিল বাবার অপমান ওর গায়ে লেগেছে। এভাবে একটা মেয়ের সামনে বাবা কেন ওরকম হাস্যরসাত্মক কথা বলল? একজন ডাক্তার ও ন্যূনতম সম্মান দিয়েও ছেলের সাথে কথা বলে না, সারাক্ষণ বিয়ে কর বলে মাথা খারাপ করে দিচ্ছে। অনেক জোরাজুরি সত্ত্বেও বিভোর নাদিরার বাসায় ফিরতে রাজি হলো না। এদিকে ছেলে না খেয়ে আছে, সেটাও হজম করতে পারছে না নাসিমা চৌধুরী। স্বামীর সঙ্গে ঝগড়া করে ক্লান্ত হয়ে গেলেন। নাদিরা গোমরা মুখে বললেন, ছেলেটা কি সারাদিন না খেয়ে থাকবে? সকালে তো কিছুই খায়নি। সেটা এই বুড়োকে কে বোঝাবে? সারাদিন ছেলেটার পিছু লেগে থাকে। রাগে ফুঁসতে ফুঁসতে বললেন নাসিমা। বাবর চৌধুরী আরাম করে টিভি দেখছেন। গালে হাত দিয়ে এমন ভঙ্গিতে বসেছেন যেন এই নিউজটা না দেখলে পৃথিবীতে বেঁচে থাকাই বৃথা। নাসিমা চৌধুরী হাত থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করে বললেন, খাবার দিচ্ছি, দিয়ে আসো বিভোরকে। আমি? তাহলে আর কে? নো, নেভার। তাহলে কি ছেলে না খেয়ে থাকবে? থাকুক, একবেলা না খেলে কিচ্ছু হবে না। তুমি কিন্তু বেশি কথা বলছো। দেখো গিয়ে হসপিটালে লাঞ্চ খেয়ে নিয়েছে। আমার ছেলে বাইরের খাবার খায় না। তাই নাকি? জানতাম না তো। এখন তো জানলে। সো যাও। দেখো আমার হাঁটুর ব্যথা বেড়েছে, কোথাও যেতে পারবো না। সব না যাওয়ার মতলব। তাহলে তুমি যাও, মা হিসেবে এটা তোমার দায়িত্ব। বাবাদের বুঝি কোনো দায়িত্ব নেই? আছে, ছেলেকে 4 বেলা থাপ্পড়ানো। তুমি কি পাগল? মাথা কি পুড়ে গেছে? আমার মাথা ঠিক আছে, তাহলে উল্টাপাল্টা কথা বলছো কেন? তোমার ছেলেকে আগে বলো বিয়ে করবে কিনা, নয়তো এরকমই করব। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমি নিজেই বিয়ে করতে চাচ্ছ। হুঙ্কার দিয়ে বললেন নাসিমা। বাবর চৌধুরী ব্যাককল বনে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চুপচাপ ঘরের দিকে পা বাড়ালো। নাদিরা অসহায় মুখ করে বোনের দিকে তাকিয়ে আছে। নাসিমা রাগে গজগজ করতে করতে খাবার প্যাক করছেন, নিজেই নিয়ে যাবেন। রৌদ্র করজ্জ্বল দুপুর, কাঠ ফাটা রোদে চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। দুপুরের খাবারের সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। হসপিটালে 2টি ওটি শেষ করে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে চেম্বারে গিয়ে বসল বিভোর। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গ্লাসের পানিটা ঢকঢক করে খেল। করিডোর থেকে ভেসে আসছে ফিনাইলের গন্ধ। গা গুলিয়ে বমি এসে গেল বিভোরের। বমি করার পর একটু শান্তি লাগছে। এসির টেম্পারেচার কমিয়ে হাতের কাজগুলো শেষ করল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাইরের খাবার খাওয়া বাদ দিয়েছে অনেক আগেই। আর সকালের কথা মনে হতেই বাসায় যাওয়ার ইচ্ছেটা মরে গেল। নিজের ছেলেকে এভাবে অপমান মানতে পারছে না বিভোর। তাও কেউ সামনে না থাকলে কথা ছিল। ওই রুহির সামনে যেভাবে বলল বিভোরের নাক কাটা গিয়েছে। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তারকে তার বাবা গরুর সাথে তুলনা করেছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মোবাইল অন করে দেখল ইভার মেসেজ। ওর বিয়ের কিছু ছবি পাঠিয়েছে। বিভোর ছবিগুলো দেখতে লাগলো। একটা ছবিতে খুঁজে পেল রুহিকে। মেয়েটা বেশ মায়াবী, ভালো, কিন্তু কি যে হয়েছে ওর বুঝতে পারছে না বিভোর। মনে হচ্ছে কোনো কারণে ওর উপর রেগে আছে, কিন্তু ওর সাথে এমন কিছুই তো ঘটেনি। ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে ভাবনায় ডুব দিল বিভোর। কিছু হিসেব মিলছে না। এই প্রথম কোনো মেয়ের মন বোঝার চেষ্টা করছে। জান্নার বেলায় এটি করেনি বিভোর। কি জানে কেন করেনি? সেদিন যখন রুহির সাথে কথা বলল তখন বেশ খুশি হয়েই বিভোরের সাথে কথা বলছিল রুহি। ওর চোখে বিভোর মুগ্ধতা দেখতে পেয়েছে। অনেকদিন পরে প্রিয়জনের সাথে দেখা হলে মানুষের এক্সপ্রেশন যেমন হয় তেমনই এক্সপ্রেশন ছিল রুহির। কিন্তু বিভোর যখন বলল যে ডিভোর্স করে দিবে তাতেই মেয়েটার রূপ পাল্টে গেল। কেন? প্রেম ভালোবাসায় নাকি অভিমান অধিকার বোধ থাকে? তাহলে কি রুহি ওর সাথে অভিমান করেছে? রুহি কি চায় না ওদের ডিভোর্স হোক? আবার রুহি যখন অন্য কারোর সঙ্গে কথা বলে হাসে তখন ওর প্রতি রাগ হয় বিভোরের। অদৃশ্য এক অধিকার বোধ পেয়ে বসে ওকে। মনে হয় এই মেয়ের সাথে কথা বলা, ওর হাসি দেখার অধিকার একমাত্র বিভোরের। তাছাড়া বিভোর কখনো রুহির মতামত জানতে চায়নি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালোবাসা সেটা কি জিনিস বিভোর কখনোই জানেনি। জান্নার সঙ্গে ওর আদৌ ভালোবাসা হয়েছিল কিনা জানে না বিভোর। জান্নাত ছিল পরীর মতো সুন্দরী। অনেকেই তাকে পেতে চাইত, কিন্তু ভিন্ন এক কারণে বিভোরকে পছন্দ করে নেয় জান্না। বিভোর সায় জানায় লুতুপুতু প্রেম ছিল না ওদের। বাস্তব কেমন হতে পারে সেটা ভেবে তারপর আগাচ্ছিল। জান্না আর বিভোর বিয়েও করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাস্তবিক হয়নি। অবশ্য বিভোর কষ্ট পেয়েছিল। এতদিনের পরিচয় ছিল দুজনের, অনেক মজার সময় কাটিয়েছে। প্রেমিকার সাথে সাথে একটা ভালো বন্ধুও হারালো বিভোর। কষ্টটা বোধহয় এজন্যই হয়েছিল। কিন্তু এই কষ্টের চেয়ে অধিক মাত্রায় কষ্ট দেয় ওই রক্তজবা। যখন ওকে এড়িয়ে যেতে চায় বিভোরের ইচ্ছে হয় কষিয়ে চর মারতে, নিজের কাছে বসিয়ে রেখে রুহির মুখের দিকে তাকিয়ে থাকতে। রুহির অভিমান আর বিভোরের অধিকার বোধ দুটোই সত্য। তবে কি ওরা দুজন দুজনকে ভালোবাসে? হতভম্ব হয়ে গেল বিভোর। এরকম অনুভূতি কখনো হয়নি। জান্নার বেলাও না। এর সাথে পরিচয় খুব সময়ের। স্ক্রিনে ফুটে আছে রুহির হাসি মাখা মুখ। সবুজ জামদানিতে প্রকৃতি প্রকৃতি লাগছে।
রুহি মেয়েটা খুব শান্ত আর বিভোর কথা বলতে পছন্দ করে। ফিজিক্সের ভাষায় বিপরীত ধর্মী চার্জ একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। এই মুহূর্তে বিভোরও রুহির প্রতি আকর্ষণ অনুভব করছে। ক্ষতি কি মেয়েটাকে ডিভোর্স না দিলে? কিছুই না, রুহির সাথে অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারবে বিভোর। বাবুর চৌধুরীও ছেলেকে বিয়ে করাতে চাইছে। এই খবর জানলে বোধ হয় আনন্দে লাফিয়ে উঠবে। তার ছেলে বিবাহিত। শীতল কণ্ঠে বিভোর স্বগতোক্তি করল, তোমাকে আমার চাই রক্তজবা। নাসিমা চৌধুরী খাবার রেডি করে বসে আছেন। ভেবেছিল ছেলের জন্য খাবার নিয়ে যাবে, কিন্তু তার এখন মাথা ব্যথা করছে। প্রচণ্ড ব্যথায় চোখ দুটো ঝাপসা হয়ে আছে। রুহি ঔষধ দিয়েছে, এখন একটু কমলেও কেউ উনাকে বাইরে বেরোতে দেবেন না। এদিকে বাবুর চৌধুরী ভাত ঘুম দিয়েছে। রুহি, মা। জি আন্টি, আমাকে যেতে দাও, সমস্যা হবে না। আন্টি আপনি ঘুমান তো, ছেলেটা না খেয়ে আছে। এই নিয়ে 50-এরও বেশিবার এই কথাটা রুহিকে বলেছে নাসিমা। রুহি নাছরবান্দা, কিছুতেই যেতে দিবে না। এবার আর না পেরে বলল, আমি দিয়ে আসবো। নাসিমা উৎসাহিত স্বরে বলল, তুমি যাবে? দিন, আমিই দিয়ে আসছি। দাঁড়াও, ড্রাইভারকে বলে দিই। লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। না না, এই গরমে রিক্সা করে যাবে কি? বাড়ির গাড়ি থাকতে। নাসিমা অনেক জোরাজোরি করে রুহিকে রাজি করালেন। প্যাক করা খাবারগুলো ব্যাগে নিয়ে বিভোরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রুহি। ও কখনো যায়নি। ড্রাইভার হসপিটালে পৌঁছে দেবে। লোকটার সামনে আবার পড়তে হবে ভেবেই অস্বস্তি এসে ভর করল মনে। কিছুতে এড়িয়ে চলা যাচ্ছে না। আধ ঘন্টা পর হসপিটালে পৌঁছালো রুহি। রিসেপশনিস্টের সাথে কথা বলে জেনে নিল বিভোরের রুম। 3 তলায় এসে দক্ষিণের করিডোর পেরোতেই দরজার পাশে নেমপ্লেট দেখতে পেল রুহি। চকচক করছে মোহাম্মদ বিভোর চৌধুরীর নাম। একরাশ অস্বস্তি নিয়ে কেবিনের দরজায় নক করল রুহি। কোনো সারা শব্দ নেই। অস্বচ্ছ কাচের দরজার ওপাশটাতে বিভোর আছে কিনা বোঝা যাচ্ছে না। রুহি দরজা ঠেলে ঢুকতেই শীতলতা গ্রাস করল ওকে। সদ্য গরম আবহাওয়া থেকে আসা রুহি কেঁপে উঠল। একই এসির হাওয়ায় তো পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। টেবিলের ওপাশে চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছে ডাক্তারবাবু। শার্টের বোতাম বুকের ওপর পর্যন্ত খোলা। কি আয়েসের ঘুম। রুহি কি করবে বুঝে উঠতে পারল না। খাবারগুলো টেবিলের উপর রেখে আস্তে করে বিভোরকে ডাকল। লোকটা নড়ছেও না। এই যে শুনছেন? বিভোরের চোখ বন্ধ। ঘুমিয়ে গেল নাকি? ব্যস্ত গলায় আবারও ডাকল, এই যে ডাক্তারবাবু শুনছেন? আহা উঠুন না। মেয়েলি গলা শুনে হকচকে উঠল বিভোর। মুখের উপর ঝুঁকে থাকা মেয়েলি অবয়ব দেখে দ্রুত সরে গেল। ধাতস্থ হয়ে তাকাতে দেখতে পেল রুহি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি? জি আমি। সিরিয়াসলি তুমি আমার সামনে আছো নাকি স্বপ্ন দেখছি? আরে বাবা আমি আছি। বিভোর বলল, কোনো দরকারে? জি। কি? আপনার মা আপনার জন্য খাবার পাঠিয়েছেন। সকালের কথা মনে হতেই চোখ মুখ কঠিন করে বলল, আমি তো খাবার পাঠাতে বলিনি, কিন্তু আপনার মা পাঠিয়েছে তো। নিয়ে যাও, আমি খাবো না। দেখুন আন্টি অনেক কান্নাকাটি করেছে, অসুস্থ হয়ে পড়েছে, নিজেই আসতে চাচ্ছিল। আমি বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি। উনি খুব করে বলে দিয়েছেন আপনি খেলে তবেই যেন আমি বাড়ি ফিরি। তাই প্লিজ এসব ড্রামা বন্ধ করে খেয়ে নিন। বিভোর চটে গেল। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে আপনি ড্রামাবাজ। রুহির গলায় কোনো অস্বস্তি নেই। খুব সাহস নিয়ে বলেছে, বোঝা যাচ্ছে। বিভোর প্রথমে রাগ করলে পরে ভাবলো বউয়েরা একটু রাগচটা হতেই পারে। আর ইনি তো এখন রেগে ককটেল হয়ে আছেন, যে কোনো সময় শব্দ করে ফেটে পড়বে। তোমার এসব বাজে কথা বন্ধ করো। জি করেছি, এখন খেয়ে আমাকে উদ্ধার করুন। বললাম তো খাবো না। আপনার আম্মুকে আমি প্রমিস করে এসেছি, সেটা একান্তই তোমার ব্যাপার। আমি তো বলিনি প্রমিস করতে, তাই এর দায়ও আমার নয়। গট ইট? রুহির কপালে ভাঁজ পড়ল। লোকটা ঘাড়তারা, এখন কি করবে? বিভোর আর চোখে ওকে দেখছে। দৈবাত একগুচ্ছ হাওয়া ভেসে আসলো জানলার ফাঁক দিয়ে। রুহি বিরক্ত ভঙ্গিতে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আপনার এসিটা প্লিজ বন্ধ করুন, বাইরে হাওয়া দিচ্ছে। বাধ্য ছেলের মতো বিভোর এসিটা বন্ধ করে জানলা খুলে দিল। রুহি অনুরোধ করে বলল, খেয়ে নিন না প্লিজ। খুব তাড়া আছে দেখছি। জি আছে। আমার তো আপনার মতো চাকরি নেই, ঘোরাঘুরি করব। বিভোর আগ্রহ বোধ করল, জিজ্ঞেস করল, একা একাই? আমি কি সঙ্গে যেতে পারি? না, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে যাব। কেমন ফ্রেন্ড? আপনার সঙ্গে শেয়ার করার ইচ্ছে নেই, তাই চুপ থাকুন আর খেয়ে নিন। বিভোর রেগে গেল। মেয়েটার ইগনোর আর নিতে পারছে না, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। বিভোর মনে মনে ফোন দিয়ে আসলো, গম্ভীর স্বরে বলে উঠল, আমি খাবো, তবে একটা শর্ত আছে। রুহি অবাক হয়ে বলল, কি? আগে বলো রাজি, আগে শুনি তারপর ভাববো। আমাকে খাইয়ে দিতে হবে। রুহি আকাশ থেকে বলল, মানে কি এসবের? ও কেন এত বড় দামড়া ছেলেকে খাইয়ে দেবে? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। রুহিকে একা পেয়ে এখন নাটক শুরু করেছে। আজব, দেখো শয়তানটা আবার মিটমিটিয়ে হাসছে। বিভোরের বাবা ঠিকই বলে, চাপকিয়ে ডাক্তারের পিঠের ছাল তুলে নেওয়া উচিত। বিভোর ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে বলল, সম্পূর্ণ ব্যাপারটা তোমার ওপর নির্ভর করছে। তুমি যদি খাইয়ে দিতে চাও ভালো, রাজি না থাকলে আম্মুকে গিয়ে বলে দেবো আমি খাইনি। সঙ্গে এটাও বলবো যে তোমার কারণে আমি খালি পেটে আছি, তুমি আমাকে খাইয়ে দিতে রাজি হওনি, তাই আমি খাইনি। ওকে? দেখুন এসব কিন্তু ঠিক নয়। বিভোর অবাক হওয়ার ভান করে বলল, কি সব? রুহি রাগী স্বরে বলল, এই যে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন। লাইক সিরিয়াসলি? আমি তোমাকে ব্ল্যাকমেল করছি রক্তজবা? কিভাবে এটা বলতে পারছো তুমি?
আপনি জোর করে আমাকে খাইয়ে দিতে বলছেন? মোটেও না, আমি তো অপশন দিয়েছি তোমাকে, তোমার যেটা খুশি করো, আমি কিছুই করব না। বিভোর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে তুমি এখন যাও, আমাকে এখন পুরো হসপিটালে চক্কর দিতে হবে, মেডিকেলে যেতে হবে। বাই চান্স আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, তার দায়ভার একমাত্র তোমার। রুহি প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে রইল। জানলার ধারে বসে আছে কুচকুচে কালো রঙের একটা কোকিল, মাঝে মধ্যে শব্দ করে ডেকে উঠছে, গলার স্বর ভারী মিষ্টি। কালো কোকিলটা ড্যাব ড্যাব করে বর বউয়ের কাণ্ড কারখানা দেখায় ব্যস্ত, যেন বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। বিভোর রুহির মুখ দেখে বুঝতে পারছে মেয়েটা ভারী বিপদে পড়েছে। ভেতরে ভেতরে হেসে খুন হয়ে যাচ্ছেও, কিন্তু চেহারায় কাঠিন্য বজায় রেখে বলল, যাচ্ছি আমি, দাঁড়ান। পেছন থেকে ডেকে উঠল রুহি। ওর দিকে না তাকিয়েই বিভোরের মুখে হাসি এসে গেল। খুব কষ্টে সেটাকে গোপন করে গম্ভীর ভাব নিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, কি, আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে আচ্ছা মতো জব্দ করা গিয়েছে। কি ইগো দেখাচ্ছিল বিভোরের সাথে, সব ল্যাটার চুকে গেল এক নিমেষেই। এত সুন্দর মায়াবী অসাধারণ মনের অধিকারিণীকে নিজের বউ ভাবতে সত্যিই ভালো লাগছে বিভোরের। খাবার খাওয়ার সময় রুহির অস্বস্তি খুব করে টের পাচ্ছিল বিভোর, ওর দিকে তাকাচ্ছিলই না। সুযোগ বুঝে হঠাৎ করে রুহির আঙুলে কামড় দিয়ে বসল বিভোর। ব্যথায় কুকিয়ে উঠল রুহি, আর্তনাদ করে বলল, এটা আপনি কি করলেন? ডাক্তাররা খুব স্পাইসি হয় তো, তাই একটু আধটু কামড় দিয়ে ফেলি মাঝে মাঝে। আপনি কি কুকুর? নো, নেভার। নিজেকে কি মনে করেন আপনি? সবাই আপনার কথা মতোই চলবে? অসহ্য, চলতেই হবে। কেউ আমার মন মতো না চললে তাকে কামড়িয়ে খেয়ে ফেলব, এটা আপনার ব্যাড হ্যাবিট। বিভোর ভ্রুকুটি করে জোর গলায় বলল, কথা না বলে খাইয়ে দাও তো। বলা যায় না, কখন আবার মাথা ঘুরে পড়ে যায়। রুহি এক লোকমা পোলাও মুখে তুলে দিল। ইচ্ছে করেই বিভোর রুহির আঙুলের ঠোঁট ছোঁয়ালো। দ্রুত হাত সরিয়ে নিল রুহি। ডাক্তার শয়তানটা আজ এরকম করছে কেন? আজব। খেতে খেতেই বিভোর বলল, আজকের খাবারটা দারুণ সুস্বাদু, অবশ্য তোমার হাতে খাচ্ছি বলে বোধহয় বেশি স্বাদ লাগছে। এক কাজ করো, এখন থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, ওকে? দাঁত কিরমির করে রুহি বলল, কখনোই না। বিভোর আর কিছু বলল না। প্রথম দিন ছিল তাই ডোজটা কম দিয়েছে, পরবর্তীতে বাড়ানো যাবে। রুহি রাগে ফুঁসছে। মেয়েটা চিরকালই নিরীহ প্রকৃতির। নিরীহ মেয়েরা রাগলে দেখতে খুব কিউট লাগে। এই যেমন রুহির গালগুলো জবা ফুলের ন্যায় লাল হয়ে আছে। বিভোরের ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে। রুহিকে নিয়ে একসাথে বাড়ি ফিরল বিভোর। কোথাও যেতে দিল না, ব্ল্যাকমেল করেছে এক প্রকার। লোকটার নতুন নতুন রূপ দেখে রুহির অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকলো না। কাউকে কিছু বলতেও পারল না। আর কী বা বলতো? রাতের খাবার শেষে সবাই যখন টিভিতে মগ্ন ছিল, তখন পাশাপাশি সোফায় বসে থাকা বিভোর রুহির হাত চেপে ধরে বসে রইল। সারা শরীর কেঁপে উঠল রুহির। এটার রেশ না কাটতে বিভোর রুহির কানে কানে ফিসফিসিয়ে বলল, আজ রাতে আমরা এক ঘরে ঘুমাবো, কেমন? বিভোরের কথা শুনে বিষম খেল রুহি। এই ডাক্তার নির্ঘাত পাগল হয়ে গিয়েছে। সবার সামনে এসব কি বলছে? রুহি নিচু গলায় বলল, এসব কি বলছেন আপনি? কেন? ঠিকই তো বলছে। দেখুন, আপনার সাথে ফাজলামি করার মুড আমার নেই। আমি তো সত্যি বলছি। আপনার এসব কথা গার্লফ্রেন্ডকে বলতে পারেন, উনি নিশ্চয়ই খুব খুশি হবে। তুমি হওনি? আমি হব কেন? আমার মতো ছেলে তোমার সাথে থাকতে চেয়েছে, এটা তো অনেক খুশির কথা, তাই না? মোটেও না, তুমি তো আরও বেশি খুশি হয়েছে, তাই না? আমাকে মগা মনে হয় আপনার? মগা? সেটা কি? আমার হাত ছাড়ুন। নেভার। আমি কিন্তু রেগে যাচ্ছি। সো হোয়াট? আমি আজ তোমার সাথে ঘুমাবো। আমার সাথে কেন ঘুমাবেন? বাসায় কি ঘর কম পড়েছে? জানি না। বিভোরের কথাবার্তায় বিরক্ত হচ্ছে রুহি। সবার মনোযোগ টিভির দিকে। রুহির ঘুম পাচ্ছে, তাই উঠে চলে আসতে নিলেই টের পেল ওর হাত এখনও চেপে ধরে রেখেছে বুড়ো ডাক্তার। হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? আপনাকে বলতে ইচ্ছুক নই। রুহি ঝটকা দিয়ে বিভোরের হাত ছেড়ে দ্রুত ঘরে এসে দরজা বন্ধ করে দিল। পেয়েছে কি লোকটা? রুহিকে সস্তার প্রেমিকা মনে হয়? কিভাবে বলতে পারে রাতে এক ঘরে ঘুমাবে? যদি বউ হিসেবে মানত তাহলে কথা ছিল। জোর করে আজ ওর হাতে খেয়েছে, এখন আবার উল্টাপাল্টা কথা বলছে। কি ভয়ঙ্কর কথা! এক ঘরে নাকি ঘুমাবে? ভাবতেই ঘাম ছুটে গেল রুহির। অসহ্য। ওদিকে বিভোর হাসতে হাসতে খুন। মেয়েটাকে চমকে দিয়ে ওর ভালো লাগছে। ঘরে এসে শুয়ে পড়ল। নাদিরার বাসায় থাকায় রুহিকে কাছে পাচ্ছে, কিন্তু কদিন পরে বাসায় চলে গেলে তো আর দেখতে পারবে না। কি করবে বিভোর? মনটা বড্ড খারাপ হয়ে গেল। সারা রাত ছটফট করতে করতে ভোরবেলা চোখ লেগে এলো বিভোরের। আজ ইভার রিসেপশন। বেলা গড়াতেই গেস্টরা বাসায় চলে আসতে শুরু করলো। এখান থেকে সবাই একসাথে ইভার শ্বশুরবাড়ি যাবে। নাদিরা বাসার দারোয়ানকে লিস্ট ধরিয়ে বাজার করতে পাঠালেন, দই মিষ্টি আর বাদবাকি সবকিছু। মেয়ের শ্বশুরবাড়ি যাবে, এটুকু তো নিতেই হয়। বিভোরকেও সাথে পাঠালেন জোর করে। যেতেই চাচ্ছিল না। জোরাজুরি করায় বাজারের ব্যাগ হাতে দারোয়ানের পিছু গেল। দুপুর ৩টা। আজ সূর্য এতটাও তপ্ত নয়। মেঘ করেছে আকাশে, বাতাসও ঠান্ডা। মেহমানরা যারা যাবে সবাই রেস্ট নিচ্ছে ভেতরে আর উপরের রুমগুলোতে। তারপর রেডি হতে হবে। সব কাজ সামনে রুহি গিয়েছে গোসল করতে। নাসিমা নাদিরা সব গোছগাছ করে চা গল্প করছে।
সোফায় বসে আছে বিভোরের বাবা। বাবর চৌধুরীর এক হাতে পত্রিকা, অন্য হাতে চায়ের কাপ। আয়েশ করে চা খাচ্ছে। এমন সময় 3টা বাজারের ব্যাগ হাতে ঢুকলো বিভোর। যাচ্ছে তাই অবস্থা। পুত্রকে হাতে পেয়ে কাদা মাখানো অবস্থায় দেখে হাত থেকে চামচ পড়ে গেল বাবর চৌধুরীর। পেট ফেটে হাসি আসছে। হুহা করে হেসে উঠলেন তিনি। বললেন, গরুর ডাক্তারের একই অবস্থা হয়েছে রে। ও ডাক্তারের মা, দেখে যাও তোমার ইডিয়ট পুত্রের কাণ্ড। বিভোরের মাথা গরম হয়ে গেল। একে তো পুরো শরীরে জাঙ্ক, আবার বাবার গা জ্বালানো কথা। নাসিমা স্বামীর হাক ডাক শুনে দ্রুত এলেন। বিভোরকে এই অবস্থায় দেখে আহত গলায় বললেন, এ কি অবস্থা হয়েছে তোর? নাদিরা জিজ্ঞেস করলেন, কোথাও পড়ে টরে গিয়েছিলে নাকি? বিভোর দরজায় দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, রাস্তায় খাদ ছিল, বাজার থেকে আসার পথে হঠাৎ একটা গাড়ি সেই খাদের উপর দিয়ে চলে যায়। সব এসে আমার গায়ে পড়ে। ছি! বাবর চৌধুরী পুত্রের অসহায় অবস্থার পূর্ণ সুযোগ নিলেন। বললেন, বাবার সাথে বেয়াদবি করলে কি হয় বুঝতে পেরেছিস? রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, ভুলে যাস না। বিভোর মাকে বলল, আমাকে ফ্রেশ হতে দাও। যা বাবা। বিভোর দ্রুত নিজের ঘরে গেল। ওখানে গিয়ে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। মেহমানদের কয়েকজন বসে গল্প করছে। এই অবস্থায় ওদের সামনে যাওয়া মানে নিজেকে হাসির পাত্র করা। বিরক্ত হয়ে বিভোর অন্যান্য ওয়াশরুমগুলোর পর্যবেক্ষণ করে এলো। একটাতে কেউ গোসল করছে, অন্যটাতে একটা বুয়া কাপড় ধুচ্ছে। এতক্ষণ ময়লা আর জীবাণুযুক্ত কাপড় গায়ে দিয়ে রেখে বিভোরের গা গুলে উঠল। এই বিষয়গুলোতে ও বেশ সেন্সিটিভ। মনে হচ্ছে এক্ষুনি গোসল না করলে দম বন্ধ হয়ে মারা যাবে। বিভোর দ্রুত নিচে নেমে এলো। নাসিমাকে এই ঘটনা জানালো, কিন্তু কোথাও কোনো ওয়াশরুম ফাঁকা পাওয়া গেল না। হঠাৎ বিভোরের মনে হলো রুহির ওয়াশরুম খালি পাওয়া গেলেও যেতে পারে। মাকে জানিয়ে বাধ্য হয়ে বিভোরকে রুহির ওয়াশরুমে যেতে হলো, কারণ ওর ঘরের ওয়াশরুমটাই ফাঁকা ছিল। রুহি সদ্য গোসল করে রেডি হচ্ছিল, তখনই কর্দমাক্ত বিভোর এসে বলল, তোমার ওয়াশরুম ফাঁকা আছে? রুহি বড় বড় চোখ করে বলল, আপনার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট? জি, ফাঁকা আছে। আর কোনো কথা না বলে বিভোর তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো। রুহির হাসি পেল, কিন্তু হাসাহাসি বন্ধ করে সাজগোজে মন দিল। লাল রঙের সালোয়ার কামিজে খুব সুন্দর দেখাচ্ছিল। চুলগুলো ছেড়ে দিল পিঠের ওপর। হালকা মেকআপ করলো। পার্স গোছাতে যাবে, তখনই বাথরুমের দরজায় ঝিমধাম শব্দ হতে লাগলো। রোহিত চমকে উঠল। কোথা থেকে শব্দ বের হচ্ছে দেখার জন্য বাইরে গেল, কিন্তু ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে মাথায় এলো উল্লুক ডাক্তার ওর ওয়াশরুমে। এই লোকটা এরকম করছে কেন? দরজার সামনে দাঁড়িয়ে রুহি জিজ্ঞেস করলো, আপনি এরকম করছেন কেন? ভেতর থেকে বিভোর উত্তর দিল, আমাকে একটা হেল্প করো। রাগত স্বরে রুহি বলল, কিসের হেল্প? এরকম অভদ্রের মতো দরজা ধাক্কাধাক্কি করছেন কেন? বাসায় অনেক মেহমান আছে, তারা কি ভাববে? বিভোর বলল, আই ডোন্ট কেয়ার। ডিসকাস্টিং। কথা না বলে চুপচাপ আমাকে একটা টাওয়াল দাও। রুহি বিরক্ত হয়ে বলল, কেন? আপনি টাওয়াল আনেননি? আনলে কি চাইতাম তোমার কাছে? টাওয়াল লাগবে না, কাপড় পরে বেরিয়ে আসুন। আরে বাবা, আমি কিছুই আনিনি। তুমি কি চাচ্ছ আমি এমনি বেরিয়ে আসি? ওকে, ডোন্ট মাইন্ড। রুহি বিভোরের অসংলগ্ন কথাবার্তায় হতভম্ব হয়ে গেল। কী সব বলছে ও? না না, দিচ্ছি আমি। কিন্তু আপনি তো অন্যের জিনিস ইউজ করেন না। কে বলেছে? আপনার আম্মু। করি না, কিন্তু তোমারটা করতে তো অসুবিধা নেই। আফটার অল আমার বউ হও তুমি। আমার জিনিস তোমার, আবার তোমার সবকিছু আমার। রুহি স্তব্ধ হয়ে গেল। বউ? বিভোরের বউ? বাথরুম থেকে বিভোর রুহিকে তাড়া দিল। রুহি দ্রুত বারান্দায় গেল তাওয়াল আনতে। ওদিকে রুহিকে চমকে দিয়ে ভেতরে হেসে কুটি কুটি হচ্ছে ডাক্তার। আচ্ছা, মেয়েটাকে আরেকটু চমকে দিলে কি হয়? না থাক, সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে। দরজার অল্প একটু ফাঁক দিয়ে রুহি বিভোরের হাতে টাওয়াল দিল। মনে মনে হাজারটা গালি দিল রুহি। ভাবখানা এমন যে রুহি ওর কলিজের বউ। 2 মিনিটে ওয়াশরুম থেকে বেরিয়ে রুহির সামনে পড়ল বিভোর। টাওয়াল পরিহিত বিভোরকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে অন্যদিকে সরে গেল। বিভোর আচমকা হুট করে রুহির হাত টেনে ধরল। এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর হুট করে চুমু খেয়ে বসল ওর গালে। কাঠ হয়ে গেল রুহি। এটা কি করলো বিভোর? সত্যি এটা ডাক্তারবাবু? সুন্দরী মেয়ে দেখে কি নিজেকে কন্ট্রোল করতে পারেনি? রুহি তো চায় বিভোর ভালোবেসে ওকে নিজের জীবন সঙ্গী করুক, ওর মন বুঝতে পারুক। এরকম তো ভাবেনি বিভোরকে। সুযোগের সদ্ব্যবহার করেছে। কান্না চলে এলো রুহির। ও কারো ভালোবাসার যোগ্য নয়। সবাই শুধু ওকে নিজের কাজে ব্যবহার করে। তবে ইভা, নাদিরা বাদে ওরা রুহিকে কতটা আপন ভাবে সেটা ওরা নিজেরাই জানে না। এই মানুষগুলো না থাকলে রুহির অস্তিত্বই হয়তো থাকতো না। ওকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো বিভোর। আচ্ছা মতো চমকিয়েছে রক্তজবা। লাল টুকটুকে জামাতে সদ্য ভোরের আলোতে ফুটে ওঠা জবা ফুলের মতোই লাগছিল মেয়েটাকে। লজ্জায় মিশে যাচ্ছিল বিভোরকে দেখে। রুহিকে ওরকম টমেটোর মতো লজ্জায় লাল হতে দেখে বিভোর নিজেকে আটকাতেই পারেনি। রাতুলদের বাড়িটা দোতলা, সামনে ছোট্ট একটা বাগান, সেখানে বাহারি ফুলের গাছ লাগানো। বাতাসের সঙ্গে ভেসে আসছে হাসনাহেনা কামিনী ফুলের সুবাস। গেটের কাছে লাগানো কামিনী গাছটাতে সাদা রঙের অসংখ্য ফুল ফুটেছে। গন্ধে মম করছে চারিপাশ। বিয়েবাড়ি উপলক্ষে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরের ঘরগুলো থেকে মানুষের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। সে সময় ঘর থেকে বেরোতে দেখা গেল রাতুলকে। শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখতে পেয়ে মুখে লজ্জার আভা দেখা গেল রাতুলের। এগিয়ে এসে সালাম করল নাদিরা নাসিমাকে। সারা বাড়িতে এক প্রকার হইচই লেগে গেল।
রাতুলের বাবা মা চাচা চাচি সহ অন্যান্য আত্মীয়রা খুবই মিশুক। ওদেরকে আপ্যায়ন করা হলো মিষ্টি শরবত দিয়ে। বিভোর কিছু খেল না। সারাক্ষণ চোখগুলো খুঁজে ফিরছে রুহিকে। ও এসে ইভার কাছে চলে গিয়েছে। ইভাকে বেগুনি রঙের সুতির শাড়ি পরানো হয়েছে। রুহি মুখটা হা করে বলল, ওয়াও, তোমাকে তো পুরাই দীপিকা পাড়ুকোন লাগছে আপু। দূর দূর, কেন? এই শাড়ি নিয়ে মহা ঝামেলায় আছে। কেন, কি হয়েছে? বললে বিশ্বাস করবি না রে রুহি, এই উদ্ভট পোশাক পরে সকালে 2 বার পিছলিয়ে পড়ে গিয়েছি। রুহি হাসতে হাসতে বলল, ধরল কে তাহলে? ইভা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তুই কি ভাবছিস এটা সিনেমা? রাহুল এসে হিরোর এন্ট্রি নেবে? তাহলে ভুল। আমি নিজে কোনো মতে খাটের কোণা ধরে বেঁচেছি। লেম এক্সকিউজ আপু, বিশ্বাস না করলে নাই। ভালো শাড়ি পরবে কবে? পার্লার থেকে মেয়েরা আসছে, ওরা এলেই ঠিকঠাক হব। আচ্ছা। রুহির হঠাৎ মনে পড়ল ইশতিয়াকের কথা। ওর কথাটাকে বলা উচিত ইভাকে? অবশ্যই বলা উচিত। এরকম বন্ধু থাকলে অলওয়েজ বিপদে পড়তে হবে। আর ইভা অল্পতেই সবাইকে আপন করে নেয়, এটারও সুযোগ নিতে দ্বিধা করবে না ইশতিয়াক। এরকম দুইমুখা সাপের সাথে বন্ধুত্ব না রাখাই শ্রেয়। ইতস্তত করে পুরো ঘটনাটাই ইভাকে বলে দিল রুহি। রেগে গেল ইভা। ইশতিয়াক যে এতটা নিচে নেমে যাবে ভাবতেও পারেনি। ওর চরিত্রে দোষ আছে আর রুহিকে পছন্দ করে, এটা ইভা আগেই জানত। ভেবেছিল ওকে সব বুঝিয়ে বললে অন্তত বন্ধুত্বের খাতিরে রুহিকে আর ডিস্টার্ব করবে না। অথচ কত বড় কাণ্ড করে বসলো। বন্ধু মহলে এরকম বেইমান আছে ভাবতেই গা ঘিনঘিন করে উঠল ইভার। ভালো সেজে সবার সাথে মিশে যাওয়া শত্রুদের চিনতে খুবই কষ্ট হয়। তাই কারোর সাথে বন্ধুত্ব করার আগে অন্তত 10 বার ভাবা আর পরখ করে নেওয়া উচিত। ইভা বলল, ওই কুত্তার বিরুদ্ধে আমি যদি হেডের কাছে কমপ্লেন না জানাই আর ভার্সিটি থেকে বের না করতে পারি, তাহলে আমার নামও ইভা নয়, হারামির। রুহি মিনমিন করে বলল, সব আমার জন্য তোমাদের বন্ধুত্ব নষ্ট হলো। রুহি তুই চুপ কর। ওইরকম দুশ্চরিত্র বন্ধু আমার দরকার নেই। লোকটা ভালো নয় জানতাম, কিন্তু এত বার বাড়তে পারে ভাবিনি। থাক, যা হবার হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিস রুহি। আপু তুমি চুপ করো। ইভা আরও কিছু বলতে চাওয়ার আগেই রুমে ঢুকলো পার্লারের মেয়েরা, সাথে রাতুলের কিছু কাজিন। মেয়েকে এবার সাজানো হবে। কথা বলার জো নেই হইচয়ের কারণে। রুহি সেখান থেকে বসে বসে দেখতে লাগলো। ওর বিয়ের সময় জাঁকজমকপূর্ণভাবে সাজেনিও, শাড়িও পরেনি, কবুল বলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফেরার পর শিওরে দেখতে পায় বিভোরকে। ভোরের ঠান্ডা হাওয়ায় অতীব সুন্দর পুরুষটি বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। দেখতে আদুরে বিড়ালের মতো লাগছিল। ধূসর রঙের আলোর ছটায় যখন পৃথিবীর আকাশ ছেয়ে গিয়েছিল, একগুচ্ছ দৈবত হাওয়া এসে বারবার জানান দিচ্ছিল পৃথিবী কারো প্রেমে পড়েছে। কার প্রেমে পড়েছে সেটা রুহি বোধহয় টের পেয়েছিল। আগ্নেয়গিরির রূপ ধারণ করেছিল সেই ভালো লাগা, ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেই ভালো লাগা। সেই আগ্নেয়গিরির আগুনেই তো রুহি এখনো পুড়ছে, মরছে। সন্ধ্যার দিকে ইভার সাজগোজ সম্পন্ন হলো। খয়েরি রঙের কারুকার্য মণ্ডিত বেনারসি শাড়ি আর বউয়ের মতো লোকে ইভাকে পরীর মতো লাগছিল। বাসায় গিজগিজ করছে মেহমান। সবাই বর বউয়ের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত। রুহি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সামনে পড়ল নীরব। রুহিকে দেখে হাতের কাজগুলো দ্রুত সেরে ফেলল। তারপর ডাক দিল। রুহি সৌজন্যমূলক হাসি দিল। নীরব টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, কেমন আছো? ভালো, আপনি? তোমাকে দেখে অনেক ভালো হয়ে গেলাম। বিরক্তি এসে গেল রুহির। এর হাত থেকে কিভাবে নিস্তার পাবে ভাবছে। নীরব বলল, চলো বাড়িটা ঘুরে দেখায়। রুহি বলল, জি। নীরব রুহির সাথে কথা বলতে বলতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাগান, লন ঘুরে এসে ছাদে গেল ওরা। এ দৃশ্য চোখে পড়ল বিভোরের। কতক্ষণ ধরে খুঁজে চলেছে রুহিকে, আর ও কিনা নীরবের সাথে ঘুরছে। রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল ও। দেখলো নীরবের কথায় হেসে কুটি কুটি হচ্ছে রুহি। এক পর্যায়ে নীরব রুহির হাত ধরে। রুহি তখন সে খেয়ালে নেই। নীরবের কথায় খুব হাসি পাচ্ছিল ওর। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো। এত দূর চলে গিয়েছে নীরব, আর রুহিও কিছু বলছে না। বিভোরের সাথে কথাই বলতে চায় না, আর নীরবের সাথে গল্প জুড়ে দিয়েছে। অনেক হয়েছে, আর নয়। রুহিকে বুঝিয়ে দিতে হবে বিভোর ওর সব। দ্বিতীয় কোনো পুরুষ ওর জীবনে জায়গা নিতে পারবে না। বিভোর রক্তবর্ণ চেহারা নিয়ে ছাদে ঢুকলো। নীরবের হাত থেকে রুহির হাত ঝটকা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রুহিকে নিয়ে এলো। নীরব আর রুহি দুজনেই অবাক হয়ে গেল। রুহি বলল, হচ্ছেটা কি এসব? আমার হাত ছাড়ুন। বিভোর ওর কথা জবাব দিল না। হিড় করে টেনে নিচে নেমে এলো। তারপর বেরিয়ে পড়ল রুহিকে নিয়ে। এক প্রকার জোর করে রুহিকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে নাসিমাকে ফোন করে জানিয়ে দিল রুহি আর ও একসাথে একটা জায়গায় যাচ্ছে। রুহি বিভোরের কাণ্ড কারখানায় শক্ত হয়ে গিয়েছে। চোখ মুখ অসহায় হয়ে আছে। চুলগুলো খোপা করে ব্যস্ত কণ্ঠে বলল, কোথায় যাবেন আমাকে নিয়ে? বিভোর তখনও রেগে গাড়ি স্টার্ট করতে করতে বলল, কেন? ওই নীরবকে ছেড়ে যেতে মন চায় না তোমার? কি বলছেন আপনি? ওনাকে ছেড়ে যেতে মন চাইবে না কেন? গাড়ি থামান, আমি কোথাও যাব না আপনার সাথে। তোমার চাওয়া পাওয়া আমি জানতে চাইনি। পরপুরুষের সঙ্গে হাত ধরে কথা বলা কোথা থেকে শিখেছ? তোমাকে ভালো ভাবতাম, আর তুমি কিনা? রুহি বলল, আমি কি করেছি আমি? লোকটা তোমার হাত ধরে কথা বলল কেন? আর তুমি কিছু বললে না কেন? ওয়েট, নীরব ছেলেটা তোমাকে প্রপোজ করেছে নাকি?
তাই তুমি হেসে কথা বলছিলে? বিভোরের উদ্ভট কথাবার্তা ভালো লাগছে না রুহির। নীরব যদি ওকে প্রপোজ করে তাহলে ওরই বা সমস্যা কোথায়? ও নিজে প্রেম করতে পারবে, তাহলে রুহি কেন পারবে না? অবশ্য রুহি বিভোরের মতো বেইমানও নয়, কখনোই ভালোবাসবে না কাউকে। ভালোবাসে তো এই উল্লুক ডাক্তারটাকে। রাতের শহর, রাস্তার কোনায় কোনায় খাপটি মেরে বসে আছে অন্ধকার। বিভোরের সাথে বসে অস্বস্তিতে গাঁট হয়ে বসে আছে রুহি। বুঝতে পারছে না বিভোর এরকম কেন। দীর্ঘক্ষণ পরে একটা বাসার সামনে গাড়ি থামালো বিভোর। নীরবতা ভেঙে বলে উঠল, নামো। রুহি অবাক হয়ে বলল, এটা কার বাসা? বিভোর সিট বেল্ট খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল, এটা তোমার শ্বশুরের বাড়ি, তোমার বরের বাড়ি। রুহি অবাক হয়ে গেল, ওদের বাসায় কেন নিয়ে এসেছে? এখানে রুহির কি কাজ? তাছাড়া বিভোরের মা বাবা সবাই তো ইভার ওখানে, তাহলে খালি বাসায় কেন নিয়ে এলো ওকে? বিভোরের মতলব ভালো ঠেকছে না। বিভোর বলল, নামো গাড়ি থেকে। নামবো না, আমাকে বাসায় দিয়ে আসুন। বিভোর ধমক দিয়ে বলল, নামতে বলেছি, নামো। রুহি থম মেরে বসে রইল, কিছুতেই নামবে না ও। বিভোর রেগে গেল, দরজা খুলে টেনে বের করলো গাড়ি থেকে, তারপর হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। দারোয়ানকে গাড়ির চাবি দিয়ে বলল, গাড়িটা পার্ক করে দিতে। রুহি বলল, পার্ক করবে কেন? আমি বাসা যাব কখন? মুচকে এসে বিভোর বলল, যাবে না। যাব না মানে? বিভোর গম্ভীর মুখে উত্তর দিল, তোমার বর কি ভিক্ষুক? তার কি বাড়িঘর নেই? জানি না। শোনো, তোমার বর যথেষ্ট এস্টাবলিশড, ওর যথেষ্ট টাকা পয়সা আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে তুমি কেন আরেকজনের বাড়িতে থাকবে? রুহিকে কোনো কিছু বলার অবকাশ না দিয়ে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভেতরে ঢুকল। রুহিকে ছেড়ে দরজা বন্ধ করে ওকে বসতে বলল। ডাক্তারের হিংস্র চাহনি দেখে রুহি ভয় পেয়ে বাথরুমের মতো বসে পড়ল। ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভোর ঘরে গেল ফ্রেশ হতে। ওদিকে রুহি অবাকের পর অবাক হচ্ছে। ডাক্তার বউয়ের দায়িত্ব নিতে চাইছে, সত্যি নাকি ছলনা? বিভোর তো সবসময় ভনিতা করতে পছন্দ করে। এই 5 দিনে রুহি লোকটাকে মোটামুটি বুঝতে পেরে গিয়েছে। এমন তো আবার নয় যে এখন দায়িত্ব নেওয়ার কথা বলে পরে রুহিকে আবার ছেড়ে দিল। শুধু স্বপ্ন দেখাচ্ছে? হতেই পারে, কিছু কিছু পুরুষ স্বপ্ন দেখাতে ভালোবাসে, তবে পূরণ করতে নয়। কে জানে বিভোর কেমন। ফ্রেশ হয়ে আসতে বিভোর বেশ সময় নিল। ঘড়ির কাঁটা 10-এর ঘরে, নিঝুম রাত, পাতার সনসন শব্দ শোনা যাচ্ছে। ঝড় হবে বোধ হয়। বিভোর মাকে ফোন করল। নাজিমা রেগে আগুন হয়ে আছে। রুহি কোথায়? ওরা কোথায়? কি করছে? কি খেয়েছে? কখন বাসায় ফিরবে? এসব প্রশ্ন করতে লাগলো। বিভোর শুধু বলল, আজ ফিরতে পারবো না। মেয়েটা ঠিকই আছে, চিন্তা করো না। ফিরতে পারবি না মানে কি? মানেটা পরে বুঝিয়ে বলবো। আই হোপ তোমরা বুঝতে পারবে। তোর মাথায় যে কি চলে বুঝি না। তোমরা বাসায় চলে গিয়েছ? হ্যাঁ, ওদেরকে নিয়ে এসেছি। ভালোই হলো। এই, তোরা কি ও বাড়ি থেকে খেয়ে এসেছিস? সময় পাইনি। তাহলে খাবি কি? আছিস কোথায় সেটা বল। খাওয়া নিয়ে চিন্তা করো না, পরে সব বলবো। আচ্ছা। বিভোর আরও টুকটাক কথা বলে ফোন রেখে দিল। খাওয়া নিয়ে সমস্যা নেই, রুহিকে দিয়ে রাঁধিয়ে নেবে। আবার এটাও ভাবলো, ওর বউ কেন রাঁধবে? ওর কি হাত পা নেই? ওর বউ থাকবে রাজরানীর মতো। শুধু বিভোরকে ভালোবাসলে ওর পরিবারকে ভালোবাসলেই হবে। খুব সাধারণ একটা জীবন, কিন্তু চমৎকার হতে হবে। তাছাড়া বিভোর নিজেও রাঁধতে পারে, একেবারে অখাদ্য হয় তা নয়। বিভোর ড্রয়িং রুমে এসে দেখল রুহি ঘুমাচ্ছে। বোধহয় হঠাৎ চোখ লেগে গিয়েছে, ওর ওড়না এলোমেলো হয়ে আছে। বিভোর দ্রুত চোখ সরিয়ে নিল, ভাবল ডাকবে কিনা। পরে নিজেই মনে মনে বলল, রক্তজবা তো আমারই বউ, তাহলে সমস্যাটা কোথায়? বিভোর নিজেই রুহির ওড়না ঠিক করে ওকে সোফায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। বাইরে বাতাস আছে বিধায় জানলাটা ফাঁক করে দিল। জানলার ওপাশে আছে বিরাট আকার হিজল গাছ। গাছটাতে ফুটে আছে লালচে ফুল। রাতের বেলা দেখতে অদ্ভুত লাগে। বিভোর চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে ডিম নিল, মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলো। ডাল রাঁধবে কিনা ভাবল, যদিও এটা রাঁধতে পারে না। রুহি আজ প্রথম ওর রান্না খাবে, ভালো মতোই করতে হবে সবকিছু। বিভোর একবার ইউটিউবে সবকিছু দেখে নিল। চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় মনোযোগ দিল। ঘড়ির কাঁটা 11:30। তখনই টিকটিক করে ঘড়িটা শব্দ করতে লাগলো। ঘুম ভেঙে গেল রুহির। কোথায় আছে প্রথমে বুঝতে পারল না। ঘোর নিয়েই পিটপিট করে চারপাশে চোখ বুলালো। বিভোরের বাসায় আছে। রুহি ক্লান্ত ভঙ্গিতে সোফায় ঠেস দিয়ে বসল। ঘুমের মাঝখানে বাধা পড়লে সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় রুহির। তার উপর আজ জায়গা বদল হয়েছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না। তবে এটা নিশ্চিত আজ ওকে এখানে থাকতে হবে। কিন্তু লোকটা কই? খালি বাসায় কেমন গা ছমছম করছে ওর। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। পা টিপে টিপে রুহি সেদিকে গেল। বিভোর রান্না করছে, এখন সে পেঁয়াজ কাটায় ব্যস্ত। রুহিকে দেখতে পেয়ে মিষ্টি করে হাসল, বলল, ঘুম ভেঙেছে মহারানীর? দেখতেই তো পাচ্ছেন, আর আমি কোনো মহারানী নই, আমি তো দাসী। কে বলেছে এই কথা? রুহি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই পদে পদে বুঝিয়ে দেয়। বিভোর ভাবলেশহীনভাবে বলল, যেমন? সত্যি শুনতে চাইছেন? ডেফিনেটলি। আমার কথা শোনার সময় আপনার আছে নাকি? বিভোর মুখ টিপে হাসল। পেঁয়াজ কাটায় আবারও মনোযোগ দিয়ে বলল, বলেই দেখো না শুনি কিনা। রুহি ইতস্তত করে বলল,
এই যেমন আপনার সাথে আমার বিয়ে হয়েছে সেটাও ভেঙে যাবে। সেদিন ইশতিয়াক ভাই সুযোগ নিতে চাইল। ইভা আপুর বন্ধু নীরব সাহেবও সেই লিস্টে আছে, যদিও উনি খারাপ মানুষ নন, ফ্রি মাইন্ডের, কিন্তু তাও সবাই আমাকে দয়াই করে। বিভোর নীরবের কথা শুনে রেগে গেল। হাতের ছুরিটা দিয়ে শক্ত করে টেবিলের ওপর আঘাত করল। দাঁতে দাঁত চেপে বলল, বৃষ্টি ঘটনাটা ভুলে যাও, দেন ওই নীরবের কথা আমার সামনে কখনো তুলবে না। গট ইট? কেন? লোকটাকে আমার সহ্য হয় না, কিন্তু আমি তো আর আপনার মতো নই। বিভোর রেগে গেল, বলল, তুমি কি মিন করতে চাইছ? উনি সবার চেয়ে আলাদা, ফ্রি মাইন্ডেড। বিভোর তার ছেলের হাসি দিয়ে বলল, হি ইজ আ বাস্টার্ড। আপনার ভাষা ঠিক করুন, এগুলো আপনার সাথে যায় না। তুমিও তাহলে এর কথা বলবে না, সেটা আমার ব্যাপার। নেভার। আমার সাথেও জড়িয়ে আছে, কজ ইউ আর মাই ওয়াইফ। রুহি অস্বস্তি বোধ করল, চোখগুলো ঝাপসা হয়ে আছে। হাত মুখ ধুতে পারলে ভালো হতো। বিভোরের প্রত্যেকটি কথায় কেমন আজব আজব। বুঝতে পারে না রুহি, কোনো কথার মর্মার্থ উদ্ধার করা সম্ভব নয়। এতই যদি বউ হিসেবে মানে, তাহলে সমাজের কাছে পরিচয় দিতে চায় না কেন? ছাড়তে চায় কেন? জিজ্ঞেস করবে নাকি ডাক্তারকে? রুহিকে অন্যমনস্ক দেখে বিভোর হালকা কাশি দিয়ে বলল, কিছু বলবেন মনে হচ্ছে বিবি সাহেবা। আপনি রান্না করছেন? জি বিবি সাহেবা। রুহি অবাক হয়ে বলল, কে বিবি সাহেবা? আমি কারো বিবি নই। সেটা তোমাকে বলতে হবে না, যাও টেবিলে, খাবার নিয়ে আসছি। আমি খাবো না। বিভোর রেগে বলল, বললেই হলো, আমি এত কষ্ট করে রাঁধলাম আপনার জন্য, আর আপনি এত সহজে না করে দিলেন। বরের কথা না শুনলে কি হয় জানো তো? যাও বলছে এক্ষুনি। রুহি আমতামতা করে বলল, আপনাদের ওয়াশরুমটা কোথায়? বলো আমাদের। যাই হোক, কোথায়? ড্রয়িং রুমটাতে একটা সমস্যা আছে। তুমি বাঁ দিকে গিয়ে ডান পাশের করিডোরে ধরে এগিয়ে যাও, দেন আমার ঘর পাবে, ওখানে ওয়াশরুমটা ফাঁকা আছে। রুহির মাথা চক্কর মারল। এত প্যাঁচালো কথাবার্তা কেন বলে বিভোর? তাও ধীরে ধীরে সেদিকে গেল। বিভোরের ঘরটা অতি সহজে চিনতে পারল রুহি। ওর হাসি মুখে তোলা অনেক ফটো দেওয়ালের ফ্রেমে ঝোলানো। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, খাতাপত্র, বই, ফাইল, সবকিছু এদিক ওদিক পড়ে আছে। রুহি ওয়াশরুমে গেল। বিশাল বড় ওয়াশরুম, বাথটাবও আছে। বড় লোকেদের বিরাট কারবার। রুহি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর যেই না বেরোতে যাবে তখনই সাবানের ফেনায় পা পিছলিয়ে পড়ে গেল। কোমরে ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল বিভোর। রুহির চিল্লানি শুনে হন্তদন্ত হয়ে ছুটে গেল। ভেতর থেকে দরজা খোলাই ছিল। ও ঠেলে ভেতরে ঢুকে দেখল রুহি পা পিছলে পড়ে গিয়েছে। বিভোর ওকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু রুহি দাঁড়াতেই পারল না। বাধ্য হয়ে রুহিকে এক প্রকার কোলে তুলে রুমে নিয়ে এলো বিভোর। রুহি কাঁদতে কাঁদতে বলল, আপনি এত অলস, ফ্লোরে সাবানের ফেনা ফেলেছেন, সেটা ধুলেন না কেন? নোংরা লোক একটা। বিভোর ভ্রুকুচকে তাকিয়ে রইল রুহির দিকে। ঝড়ো হাওয়া বইছে। বাতাসের দাপটের শক্তির কাছে হাড় মেনে ধুলাবালি উড়াউড়ি করছে। তন্দ্রাচ্ছন্ন শহর, মেঘের গর্জন শোনা যাচ্ছে। ল্যাম্প পোস্টের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। কাঁঠাল গাছের কয়েকটা পাতা জানলা দিয়ে উড়ে এসে বিভোরের ঘরের মেঝেতে পড়েছে। রুহি চুপচাপ বসে ডাক্তারের কর্মকাণ্ড দেখছে। এই মুহূর্তে বিভোর নিজেকে গোছানো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সোফার কুশন তুলে রেখেছে, খাতাপত্র, ফাইলপত্র ডেস্কে রেখেছে। অতিরিক্ত বালিশগুলো ওয়ার্ড্রবে ঢুকিয়েছে। ধোয়ার জন্য কাপড়গুলো বাস্কেটে রেখেছে। সবকিছু গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্লোরটাকে মুছেছে। অতঃপর ওয়াশরুমের ফ্লোরে সাবানের ফেনা ধুয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় এসে বসল। গম্ভীর কণ্ঠে বলল, এবার বুঝলে আমি নিজের কাজ নিজেই করতে পারি। রুহি কিছু বলল না। বিভোর হঠাৎ মনে পড়ে যাওয়াতে বলল, খাবে চলো। একবার বললাম না খাবো না আমি? বিভোর চোখগুলো ছোট ছোট করে রুহির দিকে তাকালো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর হাতটা নিজের কোলে টেনে নিল। তারপর পালস রেট চেক করলো, চোখগুলো টেনে টেনে দেখল। তারপর কিছু হাবিজাবি প্রশ্ন করল। রুহি অবাক হয়ে বলল, এসব আপনি কি করছেন? তোমাকে চেক করছি। চেক করার কি আছে? তোমার না জানলেও চলবে। রুহি বলল, এত ডাক্তারি দেখাবেন না, ওকে? আপনি যে একজন ডাক্তার সেটা মিনিটে মিনিটে প্রুফ করার দরকার নেই। বিভোর রেগে গিয়ে বলল, তোমার ফালতু কথাবার্তা বন্ধ করো। বিভোর রুহির হাতটাতে মুচড়ে ধরে বলল, কি খাও তুমি? কঙ্কালের মতো দেখাচ্ছে তোমাকে। হাড্ডি ভেসে উঠেছে। শরীরে তো একদম পুষ্টি নেই, তার উপর বড় বড় বুলি ফুটছে মুখ দিয়ে। এই তোমার ওজন কত? বিভোরের ধমক শুনে রুহি গড়গড় করে বলল, ৪৫। বিভোর চোখ বড় বড় করে বলল, হোয়াট? অবাক হওয়ার মতো কিছুই তো হয়নি। শোনো, একদম বড়দের মতো কথা বলবে না। তোমার জন্মের ৫ বছর আগে আমার জন্ম হয়েছে। মুখে মুখে তর্ক করা একদম সাজে না তোমার। একদম মুখ বন্ধ করে থাকো। আমি তো তর্ক করিনি। আবার কথা বলছো? এত বেয়াদব কবে থেকে হলে তুমি? দেখতে তো আলাভোলা মনে হয়। আপনাকে দেখেও তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আপনি। কোনো ডাউট আছে? জি, আপনি উপরে যেরকম সুন্দর দেখতে, ভেতর দিয়ে ততটাই বিশ্রী। বিভোর রুহির মুখে নিজের সম্বন্ধে নিন্দা শুনে প্রচণ্ড রাগল। কি এমন করেছে ও? শোনো, তুমি বেশি কথা বলবে না। অবশ্যই বলবো। আপনি আমার কে যে আপনার কথা শুনবো? কিছু হন নাকি আপনি? রুহির কথায় স্পষ্ট অভিমান, অভিযোগ, রাগ ছিল। যে কেউ তা টের পাবে।
বিভোর বুঝতে পেরে আড়ালে মুখ টিপে হাসল। তারপর উঠে অন্য পাশ দিয়ে ঘুরে একদম রুহির কাছে গিয়ে বসল। সামনাসামনি বসে রুহির চোখের দিকে তাকিয়ে রইল। এবার রুহিকে অস্বস্তি ঘিরে ধরল। মানুষটা এভাবে তাকিয়ে আছে কেন? যেন ধারালো কোনো সোচ। রুহি কেন বিভোরের চোখের ভাষা বুঝতে পারছে না? এত কঠিন কেন ওই চোখের ভাষা? রুহি মাথা নিচু করে ফেলল। ওর চোখগুলো ভিজে উঠেছে। ওড়নার কোনা দিয়ে মুছে নিল। রুহিকে আচমকা অবাক করে দিয়ে বিভোর ওকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। রুহির মাথা বিভোরের উন্মুক্ত বুকের ওপর সীমাবদ্ধ। ডাক্তারের হার্টবিটের জোরালো শব্দ রুহির কানে বাজছিল। এই জড়িয়ে ধরাতে যেন কোনো গভীর অনুভূতি লুকানো ছিল। বিভোর রুহির কপালে ঠোঁট ছোঁয়ালো। রুহি ফুঁপিয়ে কেঁদে উঠল। বিভোরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রুহি। আর যদি সুযোগ না আসে? বিভোর ওর কপালে নাক ঘষে নরম গলায় বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আরও কিছু বলতে যাবার আগেই চুপ হয়ে গেল। মহারানী এখন কাঁদছে। বিরক্ত না করায় স্ত্রীও কাঁদুক। অভিমান না কমলেও কষ্ট তো কমবে। বিভোর হাসল শুধু। যতটা লুকোতে চায় মেয়েটা তারও বেশি ধরা পড়ে যায়। সবকিছু বুঝেও বিভোরের কিছুই বুঝে না মেয়েটা। এক পর্যায়ে রুহির হাত আলগা হয়ে গেল। ঝট করে উঠে বসল। এতক্ষণ কি করছিল মাথায় আসতেই নিজের ওপর রাগ হলো। এত শক্ত থাকার পরেও মানুষটার বুকে একটু আশ্রয় পেয়ে গেলে আইসক্রিম হয়ে গেল। ভালোবাসার কাঙাল বোধ হয় একেই বলে। ওকে এই অস্বস্তি থেকে সহজ করার জন্য বিভোর বলল, খেতে চলো, ব্যথা কমেছে, যেতে পারবে? রুহি মাথা নাড়িয়ে না করল। পিঠে চিনচিনে ব্যথা করছে। বিভোর বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর হাতে করে সব খাবার দাবার নিয়ে এলো। সবকিছু টি টেবিলের ওপর রেখে একটা প্লেটে খাবার তুলে নিল। সেটাকে মাখিয়ে এক লোকমা ভাত তুলে ধরল রুহির সামনে। রুহি অবাক হয়ে বলল, কি করছেন? বেশি কথা না বলে খাও, নইলে এখন তোমার হাতে আমি খাবো। না না, খাচ্ছে আমি। বিভোরের হাতে খেতে গিয়ে রুহি দেখল এই ডাক্তার ওকে জ্বালায় ফেলার সকল ট্রিক্স ট্রাই করছে। খাবার মুখের সামনে ধরে পেছনে নিয়ে যাচ্ছে, আবার দাঁত কেলিয়ে হাসছে। বলছে, তোমার যে মুরগি খাবার প্রতি এত শখ বললেই হতো, আমি সব মুরগি ভেজে দিতাম। শুধু শুধু মাছ ডাল রান্না করালে। আমি কোথায় মুরগি খাচ্ছি? আপনিই তো দিচ্ছেন। ছি, মোরগ জাতির প্রতি সমবেদনা রইল। ওদের সাথে দেখা হলে মুখ দেখানোর জো থাকবে না। রুহি বলল, কেন? মোরগের বউকে তুলে নিয়ে এসেছে না তোমার জন্য, তাকেই কষা করে তোমাকে খাওয়াচ্ছি। সে ব্যাটা আমাকে দেখলেই তো জিজ্ঞেস করবে বেচারার বউ কোথায়। তখন আমি কি বলবো? কিভাবে মুখ দেখাবো ভাবতে পারছো? রুহি হেসে ফেলল। তারপর খাওয়া দাওয়া শেষ করল। বিভোর সবকিছু ধুয়ে মুছে সেলফে রেখে দিল। গুছানোর কাজ শেষ করে নিজের ঘরে গেল। রুহি আগের মতোই বসে আছে। ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, আমি ঘুমাবো কোথায়? বিভোর বলল, এখানে। রুহি চোখ বড় বড় করে বলল, এখানে মানে? এটা তো আপনার ঘর। আমি এখানে থাকবো না। রিল্যাক্স হও, আমরা দুজনেই এখানে থাকবো। রুহি বলল, কখনোই না। শোনো, এটাতে অবাক হওয়ার কিছুই হয়নি। ইটস নর্মাল, কজ আমরা দুজনেই জানি আমাদের মধ্যে সম্পর্ক কি। রুহি তার ছেলের হাসি দিয়ে বলল, জানলেই হয় না, মানতেও হয়। আপনি তো কিছু মানেন না। আমাকে অন্য একটা ঘর ঠিক করে দিন। আমি সবকিছুতে আপনার সঙ্গে থাকবো না। রুহিকে রেগে যেতে দেখে বিভোর বলল, ওকে ওকে, পাশের ঘরটাতে থাকতে পারো। তুমি কি ভাবছো আমি সুযোগ নেব? কখনোই না। আমি এতটাও খারাপ নই। রুহি কিছু বলল না। রাত প্রায় 12:30টার ওপরে। রুহির ফোন বেজে উঠল। স্ক্রিনে নীরবের নাম। রুহি কেটে দিল। আবার ফোন দিল নীরব। বিভোর সবটাই দেখছে, তাকিয়ে দেখছে নীরবের কর্মকাণ্ড। রাগে গা কেঁপে উঠল। এ তো আস্ত বেয়াদব। এত রাতে একটা মেয়েকে কিভাবে কেউ ফোন দিতে পারে? মিনিমাম সেন্স নেই নাকি? তার উপর বিভোর ওকে সহ্য করতে পারে না। ওদিকে 4 বার কল কাটার পরেও যখন নীরব ফোন দিয়ে যাচ্ছে বাধ্য হয়ে রুহি ফোন রিসিভ করল। ওপাশ থেকে নীরব হাসি মুখে বলল, কি করো রুহি? দাঁতে দাঁত চেপে রুহি বলল, কিছু না, ঘুমাবো। ও আচ্ছা, তুমি তখন বিভোরের সাথে কোথায় গেলে? রুহি মনে মনে বলল, তোকে বলবো কেন? কিন্তু উত্তর দিল, কাজ ছিল ওনার সাথে। নীরব আহ্লাদি কণ্ঠে বলল, কিন্তু এভাবে কেউ কারো হাত ধরে টেনে নিয়ে যায় নাকি? জানো, এটা দেখে আমি কিন্তু রেগে গিয়েছি। মনে হচ্ছিল তোমার ওপর কত জনমের অধিকার আছে বিভোরের। পরবর্তীতে কাউকে নিজের হাত ধরতে দেবে না। রুহি ওর কথায় বিরক্ত হয়ে গেল। কত বড় সাহস, বিভোরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। রুহি ঠিক করলো ভদ্রভাবে কথা বলে ফোনটা রেখে দিয়ে ওকে ব্লক করে দিবে। যেই ভাবা সেই কাজ। রুহি হেসে বলল, ঘুমাবো এখন, রাখি। নীরব বলল, এখনই না, চলো আজ ফোনে ফোনে গল্প করে রাত কাটিয়ে দেই দুইজন। এরপর আর কোনো কথা শোনা গেল না। রুহির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিভোর ফ্লোরে ছুঁড়ে আছাড় মারল। 2 টুকরো হয়ে গেল ফোন। বিভোর রক্তবর্ণ চোখ নিয়ে বলল, এত দূর? ওই বাস্টার্ডের সাথে তুমি সারা রাত গল্প করবে? সেজন্যই আমার সাথে থাকতে চাচ্ছ না? তুমি এত আশকারা দিয়েছ ওকে? আচ্ছা, তুমি অন্য ঘরে থাকতে চেয়েছিলে তাই তো? কিন্তু আমি এখন তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। এখানেই এই ঘরে আমার সাথে এক বিছানায় থাকবে। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল বিভোর। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো না আমাকে। নড়াচড়া করলে কিন্তু কিছু একটা করে ফেলবো, তারপর আমার দোষ দিতে পারবে না।
রুহি আর নড়ল না, কেঁদে দিল। বিভোর থমকে উঠতেই আবার চুপ করে গেল। বিভোর শান্ত কণ্ঠে বলল, একটা গল্প শুনবে? রুহি ফুপাতে ফুপাতে বলল, কার গল্প? শুনলেই বুঝবে। এই গল্প তো তুমি জানো, গল্পটা একটা বিশাল অঙ্কের মতো। আমার কষতে বারণ আছে, তুমি এটা কষে ফল বের করবে। বিভোরের কথায় কিছুই বোঝা গেল না। রুহি চুপ করে রইল। ঝড়ো বাতাস এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মাঝে মধ্যে বাজ পড়ার শব্দে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বিভোর রুহির চুলে হাত বুলাতে বুলাতে গল্প বলা শুরু করল। বাইরে তখন ঝুম বৃষ্টি, অন্ধকার ঘরে বইছে দক্ষিণা বাতাস। বিভোর রুহিকে বলছে, একদিন একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গ্রামের মেয়ে, কিছু জানতো না, বুঝতো না। সে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ল। সেই ট্রেনেরই একটা ছেলে হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ঘুমাচ্ছে। কামরাটা তখন খালি ছিল বিধায় মেয়েটির নিরাপত্তার জন্য ছেলেটি মেয়েটির কাছাকাছি সিটে বসে। মেডিকেল কলেজের ছাত্র সে, ছুটিতে বাড়ি ফিরছিল। তখন বেশ রাত, মেয়েটির কপালে কাটা ছেঁড়া ছিল। ছেলেটি মেয়েটিকে ডাকলো। হঠাৎ সামনে একটা অচেনা লোককে দেখতে পেয়ে মেয়েটি ভয়ের তো চাহনি নিয়ে তাকালো। ছেলেটি ওকে সহজ করার জন্য বিভিন্ন কথা বলে। একসময় জানতে পারে ডাক্তারদেরকে মেয়েটা খুব পছন্দ করে। ছেলেটি হাসলো। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে দেখল মেয়েটি অপূর্ব সুন্দরী। লালচে আভায় গাল দুটি টকটকে রক্তজবা ফুলের মতো স্নিগ্ধ লাগছিল। ছেলেটি মেয়েটার নাম দেয় রক্তজবা। মেয়েটি জানতো না সে কোথায় যাবে। ছেলেটা ওকে বকাঝকাও করল। হঠাৎ কয়েকটা ছেলে ধরে বেঁধে ওদের দুজনকে বিয়ে করিয়ে দেয়। রুহি অবাক হয়ে বলল, এটা কোনো গল্প হলো নাকি? বিভোর মিষ্টি হেসে বলল, হ্যাঁ, তুমি শোনো আগে। তারপর আবার বলা শুরু করলো। হঠাৎ এরকম একটা কাণ্ড ছেলেটা মানতে পারল না। সে ভাবল মেয়েটার জন্যই সবকিছু হয়েছে, তাই ওকে শাস্তি দিবে। কিন্তু সদ্য ভোরের স্নিগ্ধ আলোতে 18 বছর বয়সে সে ছোট্ট মেয়েটির মুখবাণে তাকিয়ে ছেলেটির মনে হলো ওরা দুজনই পরিস্থিতির শিকার। মেয়েটির সাহায্য দরকার ছিল বিধায় সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে সাহায্য করবে এবং ওর বাড়ি দিয়ে আসবে। ফ্যামিলির লোকজনদের সবকিছু বুঝিয়ে বলবে, হঠাৎ হয়ে যাওয়া বিয়েটা ভেঙে দিবে। এতটুকু বলে বিভোর থামল। লক্ষ্য করল রুহির চোখে পানি। বিভোর আবারও বলল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। মেয়েটার বাড়ির লোক ভালো ছিল না, খুব জঘন্য আচরণ করলো ওর সাথে। ছেলেটা এসব দেখে সিদ্ধান্ত নিল মেয়েটাকে ঢাকায় নিজের সাথে নিয়ে আসবে, পড়াশোনা করাবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। যেহেতু সে একজন মেডিকেলের ছাত্র ছিল, সেই সুবাদে তার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল। ঢাকায় নিয়ে সে সবকিছু বন্দোবস্ত করে দেয় ছেলেটি। ওর এক বান্ধবীর তত্ত্বাবধানে রাখে। এতটুকু পর্যন্ত মেয়েটির ওর সাথেই ছিল। 18 বছর বয়সে সেই মেয়েটির প্রতি তখন ছেলেটার কোনো অনুভূতি জন্মায়নি। ভেবেছিল বিয়েটা ভেঙে দিবে, কিন্তু সদ্য করা বিয়ে ভাঙা যায় না, অনেক ফর্মালিটি আছে। তাই এই কাজটা করা ছেলেটির পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া পড়াশোনার চাপে আর বিদেশে একটা কোর্স করতে গিয়ে ছেলেটি নিতান্তই ভুলে গেল তার বিয়ের কথা, ছোট্ট বউটির কথা। রুহি চুপচাপ হয়ে সবকিছু শুনছে। বিভোরের কথায় বিভোর হয়ে আছে। বৃষ্টির ঝাপটা প্রবল, কেমন মায়াময় আভাস চারদিকে। ছেলেটা আর মেয়েটার বিয়ের কথা তখনও কেউ জানত না, কখনো খোঁজও নেয়নি তার বউয়ের। মেয়েদের মন বোঝার ক্ষমতা সবসময় কম তার। রুহি এবার বলে উঠল, জি। বিভোর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু ছেলেটা একটা ভুল করে ফেলেছে। কি? বিদেশে ওর ইনস্টিটিউটের একজন কলিগ ছিল, ভারতীয় বাঙালি, তবে মুসলমান। সে ছিল নিদারুণ সুন্দরী, কথাবার্তা বলতো খুব চমৎকারভাবে। সব দিক দিয়ে মেয়েটা ছিল ভালো, হাসি খুশি থাকতে পছন্দ করত। সব ছেলেরা মেয়েটার প্রতি ইন্টারেস্টেড ছিল। নাম ছিল জান্নাহ। ওর মনটা ভালো ছিল, আর ইনস্টিটিউটের অন্যান্য ছেলেদের মতো ওই ছেলেটা ছিল না। সে ভালোবাসত বই পড়তে, সবার কাজে সাহায্য করত। জান্নাহ প্রায় সবাইকে রিফিউজ করলো, কিন্তু বাংলাদেশি ডাক্তারকে নিজ থেকে প্রপোজ করেছে। সে সময় ছেলেটা ভাবলো এমন জীবনসঙ্গী মন্দ হবে না। সে রাজি ছিল ওকে বিয়ে করতে। কখনো কোনো অবৈধ সম্পর্ক ছিল না ওদের। মেয়েটা রূপ দেখে নয়, মূলত গুণ দেখে আকৃষ্ট হয়েছিল ছেলেটা। অতঃপর এক গ্রীষ্মের সকালে জান্নাহ এসে জানালো ওদের রিলেশন কন্টিনিউ করা যাবে না, কাউকে সে ঠকাচ্ছে, কিন্তু জানে না কাকে। এই বলে চলে গেল। ছেলেটি তখন মুষড়ে পড়ল, কিন্তু সময়ের সাথে সাথে ঠিকও হয়ে গেল। আসলে ওটা প্রকৃত ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা কখনোই ভোলা যায় না। এই পর্যায়ে রুহি এসে বলল, ছেলেটা ঠিক করেনি। কেন সে বউকে ভুলে গেল? একবারও মনে করার বা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করল না? সে কি জানে এই 3 বছরের বেশি সময় মেয়েটা কত স্ট্রাগল করেছে? সবকিছু খুব সহজ মনে করে কেন ছেলেটা? হেসে খেলে তো জীবন কাটানো যায় না, জীবন তো সিনেমার চেয়েও কঠিন। বিভোর বলল, হ্যাঁ, কিন্তু তুমি ভেবে বলো, ওই রকম পরিস্থিতিতে অচেনা একটা মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়াটা কি এতটাই সহজ? ছেলেটার কথা ভেবে বলবে, আমি কিছু জানি না। হ্যাঁ, ওটাই পারো। মানে নিজের মতো উল্টাপাল্টা ভেবে মানুষকে ভুল বুঝতে ঠিকই পারো। একবারও বিপরীত দিকের মানুষটাকে বুঝতে চাও না, কিন্তু তা বলে এটা নয় যে সে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে। তুমি যদি কোনো কিছু নেগেটিভ ভাবো, ইটস টোটালি ইয়োর প্রবলেম। মেয়েটির সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ঠিক করেছিল দুজন বিয়ে করবে। ওটা কি ভুল বলে মনে হয় তোমার? অবশ্যই, বুঝিয়ে বলো।
কেউ যদি নিজের বিয়ে ভুলে গিয়ে অন্যকে বিয়ে করার কথা ভাবে তাহলে সেটা ভুল নয় কি? হতে পারে বিয়েটা হঠাৎ হয়েছে, কেউ কাউকে চেনে না, কিন্তু হয়েছে তো। এটা কি তার বউকে ঠকানো হলো না? সে মানছে একটা ভুল হয়েছে, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতাও কি রাখে না? সে তো বউয়ের কাছে ফিরতে চায়। রুহি কথাটা শুনে থম মেরে রইল। বেশ কিছুক্ষণ পর শান্ত কণ্ঠে বলল, না, কারণ ওই মেয়েটা ছেড়ে চলে গিয়েছে বলেই ছেলেটা ফিরে এসেছে, না হলে কখনোই আসতো না, বিয়ে করে নিত। তখন তার বউয়ের কথা সে ভুলেই যেত, চিরজন্মের মতো। শোনো, বিভোরকে কিছু বলতে না দিয়ে রুহি বলল, তাছাড়া এখন আপনি দেখলেন যে 18 বছর বয়সে সেই পিচ্চি বউটি দেখতে খুব সুন্দরী, এটাও ফেরার কারণ হতে পারে। নিশ্চয়তা কি যে সে আবার অন্য নারীতে আকৃষ্ট হবে না? বিভোর ধমক দিয়ে বলল, আমি যদি সেরকমই হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম না। স্বামীর অধিকার সেদিনই খাটাতে পারতাম। বিদেশে গিয়ে মেয়েদের সঙ্গে বেলাল্লাপানা করে বেড়াতাম, নিজের গার্লফ্রেন্ডের কথাও স্বীকার করতাম না। এরকম হাজার চান্স রেখেও আমি কোনো খারাপ কাজ কিছুই করিনি। জান্নার রূপ দেখে নয়, ওর গুণ দেখেছি আমি। আর আজ যখন এতগুলো দিন পরে তোমাকে কাছ থেকে দেখছি, বোঝার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে তোমাকে আমার দরকার। কাউকে যখন তোমার হাত ধরতে দেখি তখন প্রচণ্ড খারাপ লাগে। এরপরও তুমি আমাকে বুঝবে না রক্তজবা? রুহি চুপ করে রইল। বিভোর ব্যতিব্যস্ত হয়ে বলল, কিভাবে বোঝালে তুমি বুঝবে? আমি কিছু বুঝতে চাই না। আমি কখনো কারো রূপে আকৃষ্ট ছিলাম না। তোমাকে দেখার পর থেকে এক অদ্ভুত অনুভূতি দেখা পেয়েছি, যেটা জান্নাতের বেলায় পাইনি। তবুও তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আর কিছু বলবো না। কি, তুমি তো আমাকে বিশ্বাস করছো না? আমি যদি ক্যারেক্টারলেস হতাম তাহলে এই খালি বাড়িতে এতক্ষণে তোমার কি হাল হতো ভাবতে পারছো? হতে পারে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন। বিভোর হেসে ফেলল, বলল, অ্যাজ ইউর উইশ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বসার ঘরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রুহি ওকে এতটা অবিশ্বাস করে ভাবতেই বেঁচে থাকাটা বৃথা মনে হলো। ভোরের মিষ্টি বাতাস বইছে, ঘুম ভেঙে গেল রুহির। শেষ রাতের দিকে চোখটা লেগে গিয়েছিল। সারা রাত কান্না করে কাটিয়েছে। বিভোর ওর কাছে ফিরতে চায়, কিন্তু ও তাতে না করে দিয়েছে। কোনো মতেই বিভোরের সাথে অন্য মেয়ের সম্পর্ক মানতে পারছে না ও। বিভোরের ঘরেই শুয়ে আছে, চারপাশে একবার চোখ বোলায়। এই ঘরটা হতে পারত ওর, কিন্তু নিজ হাতে নষ্ট করে দিয়েছে। ভালোবাসার মানুষকে কি কারোর সঙ্গে ভাগ করা যায়? যায় না। রুহি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। কোমরের ব্যথাটা একটু কমেছে, চোখগুলো ফোলা ফোলা, গাল লাল। কোনো মতে ফ্রেশ হয়ে নিজের ব্যাগটা খুঁজতে থাকে। বিভোরের ঘরে পায় না। ড্রয়িং রুমের কথা মনে পড়তে সেদিকে ছুট লাগায়। ডেস্কের ওপর একটা ফুলদানির পেছনে ছিল ব্যাগটা। দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে নেয় রুহি। পেছন ফিরে দেখে বিভোর কাত হয়ে সোফায় শুয়ে আছে। লোকটাকে দেখতে খুব মিষ্টি লাগছে। ভোরের বাতাস তার কপাল ছুঁয়ে যাচ্ছে। রুহি সেদিকে তাকিয়ে ভাবে, বিভোরকে যদি একবার ক্ষমা করতে পারত তাহলে ওদের একটা সংসার হতো। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি ভাবল, ও আসলে যতটা সহজ ভাবছে ততটা সহজ নয় জীবন। বিভোরকে ঘুমন্ত অবস্থায় রেখে রুহি বেরিয়ে আসে। দারোয়ানের কাছে বলে আসছে যে সে চলে যাচ্ছে। কথাটা বিভোরকে যেন বলে দেয়। দারোয়ান ইতস্তত করে বলল, আপনি কি মা? কোনোদিন তো দেখে নেই। রুহি বলল, আপনি করে বলবেন না চাচা, তুমি করেই বলেন, আমি আপনার মেয়ের মতো। ঠিক আছে মা, তুমি কি বিভোরের কিছু লাগো? রুহি হেসে বলল, না চাচা, তাহলে একটা কাজে এসেছিলাম। দারোয়ান অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকায়। কোনো কাজে যদি মেয়েটা এসে থাকে তাহলে একা বাড়িতে দুজনে কি করেছে? রাতের বেলা থেকেছেও, কিন্তু বিভোর তো ওরকম খারাপ ছেলে নয় যে মেয়ে নিয়ে একা বাড়িতে ফুর্তি করবে। তাহলে এর মানেটা কি? কথাটা এখন সে কাকে জিজ্ঞেস করবে? মেয়েটা তো বলল কাজে এসেছে। এত সুন্দরী একটা মেয়ে কোনো কাজে আসবে বিভোরের কাছে? রুহিকে আর কিছু জিজ্ঞেস করলেন না দারোয়ান সামাদ। রুহি বিদায় নিয়ে চলে গেল। মনে মনে একবার ভাবে এই কথাটা বিভোরের বাবা মাকে জানানো উচিত হবে কিনা। যদিও বিভোরের ওপর পূর্ণ বিশ্বাস আছে, তাও বলা যায় না। আজকালকার ছেলেমেয়েদের উপর বিশ্বাস করা কঠিন। সকাল 7টা ইভাদের বাসায় এসে পৌঁছায় রুহি। ডাইনিংয়ে বসে সবাই নাস্তা করছে। নাদিরা নাসিমা খাবার বেড়ে দিচ্ছেন। মেহমান নতুন বর বউ বসে খাচ্ছে। মাঝে মধ্যে হাসাহাসিও হচ্ছে। ইভাদের ড্রয়িং রুম পেরিয়ে বাসার ভেতরে ঢুকতে হয়। সাত সকালে এভাবে বাসায় ঢুকতে হচ্ছে ভেবে রুহির কেমন আনইজি লাগছে। হঠাৎ করে ইভা রুহিকে দেখতে পেয়ে অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আর এত সকালেই বা কোথা থেকে এলি? সবাই রুহির দিকে তাকিয়ে আছে। রুহি বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না। ইতস্তত করে বলল, পরে বলবো আপু, এখন বলতে সমস্যা কি? আপু সমস্যা নেই, তোমরা খাচ্ছ তো? আর তুই কাল আমার রিসেপশনে থাকিসনি, হঠাৎ করে উঠাও, এটা আমি আশা করিনি। দুঃখিত আপু, আসলে এমন একটা সিচুয়েশনে তোমাকে কিছু জানাতে পারিনি। ইভা বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে বস। খাবো না এখন। নাদিরা কড়া গলায় বলল, বেশি কথা বলবি না, চুপচাপ খেতে আয়। রাতুল হেসে বলল, প্লিজ বোন খেতে বসো, নইলে তোমার বোন খাওয়া ছেড়ে চলে যাবে। সে তোমার উপর খুব রেগে আছে।
সবার জোরাজুরি আর অনুরোধে বাধ্য হয়ে খেতে বসতে হলো রুহির, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না, দম বন্ধ লাগছে। শুধু কাল রাতের কথাগুলোই ঘুরে ফিরে মনে হচ্ছে। রুহির মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে 8:30 বেজে গেল। নাদিরাকে প্লেট গ্লাস ধুতে সাহায্য করলো রুহি। কাল রাতে কোথায় ছিল এই নিয়ে কোনো প্রশ্ন তুলল না নাদিরা। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রুহি ঘরে এসে বসল। বালিশে মাথা লাগাতেই চোখ দুটো বুজে আসতে চাইল। হঠাৎ বিভোরের মা আসলো ওর ঘরে। চোখ বন্ধ করে শুয়ে আছে তখন রুহি। নাসিমা মিষ্টি হেসে রুহির চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। এতিম একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করেছে ভাবলেই মমতায় ভরে ওঠে মন। তাছাড়া রক্তের সম্পর্কে কিছু না হয়েও নাদিরাকে যেভাবে ভালোবাসে, মাঝে মাঝে অবাক হন তিনি। আস্তে করে ডাকলেন, রুহি মা। সাথে সাথে চোখ খুলল রুহি। নাসিমাকে শিওরের কাছে বসে থাকতে দেখে লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। তারপর বলল, জি আন্টি। উঠলে কেন? শুয়ে থাকো, আমি হাত বুলিয়ে দিই তোমার মাথায়। না না থাক। তারপর একটু চুপ করে আবারও বলল, কিছু বলবেন আন্টি? কি আপনার মাথা টিপে দিব? চা খাবেন নাকি অন্য কিছু? বলুন। নাসিমা হেসে বলল, তুমি ভীষণ একটা মিষ্টি মেয়ে, ওসব লাগবে না। রুহি অবাক হয়ে বলল, তাহলে কি? আসলে কাল রাতে হঠাৎ বিভোর ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে সেটা বলেনি। আমি অনেক জোর করেছি, সে বলেনি। আসলে আমার ছেলে এরকম আমি জানি, নিজ থেকে না বললে মেরে ধরেও কিছু বলানো যায় না। আর তাছাড়া এই কদিনে আমি দেখিনি তোমার সাথে ওর বন্ধুত্ব আছে, তাই কাল যখন বলল তোমাকে নিয়ে বেরোচ্ছে তখন আমি একটু অবাক হলাম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। রুহি ভয় পেয়ে গেল। কাল রাতের ঘটনা নিয়ে কি বলতে চান উনি? কাঁপা গলায় বলল, কি? নাসিমা সহজ গলায় বললেন, কাল রাতে নাকি তুমি আমাদের বাসায় ছিলে। রুহির হৃৎপিণ্ড কাঁপছে। এই কথা উনি কিভাবে জানলো? এটা নিশ্চয়ই বিভোরের কাজ। ওকে রিফিউজ করার এখন মায়ের কাছে বোধহয় সব বলে দিয়েছে। রুহি কোনো মতে বলল, কে বলেছে আন্টি? নাসিমা অপরাধী স্বরে বলল, বাসার দারোয়ান একটু আগে ফোন করে জানালো। আমি খুব অবাক হয়েছি, খালি বাসায় তোমাকে কেন নিয়ে গেল বিভোর? ও কি তোমার সাথে খারাপ কিছু করেছে মা? রুহি তড়িঘড়ি করে বলল, না আন্টি, বলেই শান্ত হলো। ও ভেবেছিল বিভোরের এই কাজ। ওই দারোয়ান তো বাতাসের আগে খবর পৌঁছে দেয়। বাবারে, আরেকটু হলে রুহির হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। বিভোরের মা বলল, তোমার সাথে যদি খারাপ কিছু করে থাকে আমার ছেলে, তাহলে নির্দ্বিধায় বলে ফেলো মা। আমি এমন মেয়ে নই যে নিজের পুত্র কোনো দোষ করলে তাকে সাপোর্ট করব। তুমি হয়তো আমাকে বলতে ভয় পাচ্ছ। না আন্টি, আমরা সত্যি একটা কাজে গিয়েছিলাম। নাসিমা ভ্রুকুচকে বলল, সত্যি? তুমি কিছু লুকাচ্ছ না তো? না। কি কাজ ছিল? রুহি ঢোক গিলল। সত্যি কথাটা বলা যাবে না, কিন্তু এখন নাসিমাকে কি বলবে? অনেক ভেবেচিন্তে বলল, আসলে ইভা আপু আর রাতুল ভাইকে সারপ্রাইজ দিতে একটা প্ল্যান করেছিলাম। দুজনে মিলে সে কাজে গিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা আটকে পড়ি। তারপর উনি বললেন যে আপনাদের বাসা নাকি ওখান থেকে কাছাকাছি, তাই বাধ্য হয়ে যেতে হলো। রাতটা ওখানে কাটাতে হলো। এই যা, ভোর হলেই চলে এসেছি আমি। উনি বাসায় আছেন এখন। অন্য কিছু ভাববেন না প্লিজ আন্টি। আমাকে দেখে কি আপনার ওরকম মেয়ে মনে হয়? নাসিমা আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে বললেন, না মা, আসলে আমি সত্যিটা জানতে চাইছিলাম। আর তুমি যে আমাদের বাসায় ছিলে সেটা কিন্তু কেউ জানে না। ইভা ভেবেছে তুমি বুঝি ফ্রেন্ডের বাসায় গিয়েছ। ওর শ্বশুরবাড়ির কাছে নাকি তোমার কোন ফ্রেন্ডের বাসা? জি। এখন তাহলে সত্যিটা বলে দাও। থাক আন্টি, কেউ জিজ্ঞেস করলেই বলবো, নয়তো সবাই ভুল বুঝবে। নাসিমার সাথে আরও কিছুক্ষণ কথা হলো রুহির। তারপর নাসিমা চলে গেল। নাসিমাকে রুহির খুব পছন্দ হয়েছে। মায়েদের তো এমন কোমল আর কঠিন হওয়াই উচিত। ছেলের পক্ষ একবারও নিতে চায়নি। বারবার জিজ্ঞেস করেছেন ছেলে ওর সাথে খারাপ ব্যবহার করেছে কিনা, কিন্তু বাধ্য হয়ে রুহি সত্যিটা বলতে পারল না। এই মহিলাটি যে রুহির শাশুড়ি, ভাগ্যের নির্মম পরিহাস, কেউই কিছু জানে না। বেলা করে ঘুম ভাঙল বিভোরের। নিজেকে সোফায় আবিষ্কার করতেই ওর মনে পড়ে রুহি আছে ভেতরের ঘরে। তৎক্ষণাৎ উঠে ঘরে গিয়ে দেখে রুহি নেই। কোথায় গেল? ওয়াশরুম, রান্নাঘর, বারান্দা খুঁজে দেখল, কোথাও নেই রক্তজবা। সারা বাংলায় ওর কোনো অস্তিত্বই নেই। মেইন দরজা খোলা দেখে বিভোর অবাক হলো। চলে গেল নাকি মেয়েটা? দারোয়ানকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিল। জানতে পারল ভোরেই চলে গেছে রুহি। বিভোর ঘরে এসে কিছুক্ষণ থম মেরে বসে রইল। বিভোরকে না হয় মেনেই নিল না, তাই বলে একটাবার বলে যাওয়াটা কি উচিত ছিল না? ওকে এতটাই খারাপ, এতটা অপছন্দ করে রুহি ওকে? বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে। বিভোর ঠিক করলো আর ইভাদের বাসায় যাবে না। মা বাবাকে ফোন করে আসতে বলে দিবে। রুহির যখন ওকে ভালোই লাগে না, তাহলে কেন যাবে ওর সামনে? একটা দৈবাত বাতাস যেন হাহাকার করে উঠল। বিভোরের বাবা মা ফিরে এসেছে। এই ঘটনার পর অনেকগুলো দিন কেটে যায়। রুহি নাদিরাকে নিয়ে ইভাদের বাসায় থাকে। সবার জীবন স্বাভাবিকভাবেই চলছে। পুরো দমে লেখাপড়া চলছে রুহির। সামনে একটা চাকরির ইন্টারভিউ আছে ওর। নিজের পায়ে দাঁড়াতে পারলে একটু স্বস্তি পাবে ও। নিজেকে বোঝা ভাবতে হবে না। এভা নিজের সংসার নিয়ে ব্যস্ত। ইশতিয়াককে উচিত শিক্ষা দিয়েছে এভা। ভার্সিটিতে লিখিত অভিযোগ জানানো হয় যে এই ভার্সিটির জুনিয়র স্টুডেন্ট রুহির সাথেও জঘন্য আচরণ করতে চেয়েছিল। শ্লীলতাহানি করেছে, রেপের চেষ্টাও করেছে।
কর্তৃপক্ষ এ বিষয়ে খোঁজখবর নিয়ে ইশতিয়াককে ভার্সিটি থেকে বের করে দেয়। রিভেঞ্জ অফ নেচার। অনেকগুলো মাস কেটে যায়। রুহি বিভোর দুজনের সামনাসামনি আর দেখা হয়নি। বলতে গেলে বিভোর ইচ্ছে করে রুহির সামনে যায়নি। তবুও যখন হঠাৎ সেই রাতের কথা মনে হয়, বিভোর ভাবে একটা বার যদি রুহি ওকে বুঝত, ক্ষমা করত, তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যেত। রুহির মনে হয় ও যা করেছে ঠিক করেছে। ও তো কোনো পুতুল নয়। বিভোর একটা বারও জানতে চায়নি নতুন এক অজানা শহরে তিনটা বছর ও কিভাবে কাটিয়েছে। একা ভালো আছে। বিভোরও থাকুক, নিজের জীবন গুছিয়ে নিক। রুহির আর কষ্ট হয় না আগের মতো। হয়তো কষ্টগুলো গভীর অভিমানের তলায় চাপা পড়েছে, সুযোগ পেলে বেরিয়ে আসবে। তবুও নিজেকে সামলে নিয়েছে রুহি। চাকরি পেয়ে গিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। নেই কোনো পিছুটান আর ভাবনা। ভালো আছে সে। এক শহরে বসবাস করেও দীর্ঘ 2 বছর বিভোর নামক ব্যক্তিটির সাথে ওর দেখা হয়নি। ওদের বিয়ের বয়স তখন 5.5। হঠাৎ এক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে রুহি অফিস থেকে ফিরছিল। একটা গাড়ি এসে থামে ওর ঠিক সামনে। দরজা খুলে বেরিয়ে আসে একটা লম্বা মতো ছেলে। রক্তবর্ণ চোখ নিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা পা ফেলে লোকটা এগিয়ে আসে। রুহি ভয় পেয়ে যায়।